হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা পড়বো ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম মানে WBCHSE বোর্ডের সেমিস্টার 4 এর আমরা রে অপটিক্স শুরু করেছিলাম। পরপর পার্ট ওয়াইজ আমরা পড়ে গেছি। আজকে পড়বো আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ, যেটা আমি করব ওয়ান শট, মানে একটা খুব ছোট চ্যাপ্টার যেখান থেকে প্রায় কোশ্চেন আসে না বললেই চলে। সেই চ্যাপ্টারটা আমরা পড়েছি ক্লাস 10-এ, কিন্তু এইখানে একটু ডিটেলসে জানবো। তো আজকের ক্লাস এইটার উপরেই, এটা ওয়ান শট। এরপরে যেটা হবে সেটা আলোকীয় যন্ত্রাদি, সেটাও ওয়ান শট হবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। আবারও বলছি, যখনই ক্লাস করতে বসবি তুই তখন খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করতে করতে পড়, তাহলে তোর মনে হবে যে স্যারের আমি লাইভ ক্লাস করছি। এতে তোরই উপকার হবে, আদারওয়াইজ কিছু না। আর একটা ব্যাপার হচ্ছে, যারা আলোর রে অপটিক্সের আগের ক্লাস দেখিসনি তারা ইউটিউবে গিয়ে ফিজিক্স মান্ত্রা বলে সার্চ করলেই দেখবি পরপর প্লে লিস্ট অনুযায়ী সব চলে আসবে। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। একদম বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জেনে নিতে হবে। দেখ, তার মানে আমরা আলোর বেসিক জিনিসগুলো আমরা জেনে গেছি, প্রতিফলন, প্রতিসরণ। আজকে আমরা দুটো ধর্ম জানবো, একটা হচ্ছে বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিক্ষেপণ। রে অপটিক্সের এটা একটা পার্ট। তো স্যার, বিচ্ছুরণ কি? যখন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে তখন সাদা আলো, বিশেষ করে মিশ্র আলো, সাদা আলো কি মিশ্র বা বহুবর্ণী আলো, সাদার ভিতরে বিভিন্ন বর্ণের আলো মিশ্রিত অবস্থায় থাকে, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বিভিন্ন মাধ্যমও সেটা দেখায় না। কেন বিভিন্ন মাধ্যম দেখা যায় না সেটাও আমরা বলবো, এরপরে ডিসকাস করবো সেটা নিয়ে। বিচ্ছুরণ হচ্ছে যখন প্রিজম, এরকম একটা মনে কর প্রিজম আছে, প্রিজমে একটা বহুবর্ণী বা মিশ্র আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাটাকে, প্রিজমে সাদা আলো পড়লো, সে বিভিন্ন বর্ণের আলোতে বিভাজিত হবে। এই যে ঘটনা, এটাকে কি বলবো? বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট, ডিসপার্স করে দেয়, বিভাজিত করে দেয়। আচ্ছা স্যার, কি হয়? সাদা আলো পড়লো, দেখ এখানে 7টা দৃশ্যমান আলো দেখতে পাওয়া যায়, যাদের নাম হচ্ছে ভিভজিয়র। এই 7টা দৃশ্যমান আলো আমরা দেখতে পাই। বাকি এদেরও উপরে আলো আছে, এর নিচেও বর্ণ আছে, বর্ণ নেই মানে স্পেকট্রাম আছে, স্পেকট্রাম। এবার তুই যে এই যে দৃশ্যমান আলো, এটা হচ্ছে দৃশ্যমান, এগুলোকে দেখতে পাই, এর উপরেও আছে নিচেও আছে দৃশ্যমান আলো। এদের একটা কেন এরকম দেখা যায় না, এদের একটা তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ আছে। রেডের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7800 অ্যামস্ট্রং বা 780 ন্যানোমিটার। আর একদম ভায়োলেটের শেষের এটার হচ্ছে 3800 অ্যামস্ট্রং। অনেক বইতে এটা 8000 থেকে 4000ও আছে, বিভিন্ন বইতে বিভিন্ন থাকে। তো বেসিক্যালি উই উইল ফলো 7800 অ্যামস্ট্রং টু 3800 অ্যামস্ট্রং। কি হয় স্যার? এটা হচ্ছে দৃশ্যমান আলোর কম্পাঙ্ক। অ্যাকচুয়ালি সূর্য থেকে যেটা আসছে সেটা হচ্ছে সাদা আলো। সূর্য থেকে কি আসছে? লাইট নয় স্যার, হিট রেডিয়েশন আসছে, হিট স্পেকট্রাম। সেইখান থেকে এই স্পেকট্রামগুলোকে দেখা যাচ্ছে। এই 7800-র বেশি যারা তরঙ্গ দৈর্ঘ্য তারাও আছে, তাদেরকে দেখতে পাওয়া যায় না। 3800 অ্যামস্ট্রং এর তরঙ্গ দৈর্ঘ্যের নিচেও কিছু রশ্মি বেরোয়, স্পেকট্রাম বেরোয়, সেগুলোকে আমরা দেখতে পাই না। দেখতে পাই আমরা এই লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আসমানি নীল আর হচ্ছে বেগুনি। আবার এই বেগুনি বর্ণটা, ভায়োলেট কালারটা আমাদের চোখের সংবেদনশীল নয়, সেই জন্য আমরা ওটা বুঝতে পারি না। ইন্ডিগো আর ভায়োলেট আমাদের চোখের সংবেদনশীল নয়, সেই জন্য আমরা বুঝতে পারি না অতটা। কি হয় স্যার? এই যে সাদা আলো, প্রথমে এইটা হচ্ছে প্রিজমের প্রথম তল, এইখানে হয় হচ্ছে বিচ্ছুরণ, 7টা দৃশ্যমান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। এই সেকেন্ড তলটাতে, দ্বিতীয় তলে শুধুমাত্র প্রতিসরণটা ঘটে। অ্যাকচুয়ালি স্যার, আমরা যদি এই বর্ণগুলোকে পিছন দিকে এক্সটেন্ড করি কি পাবো? দেখ, আমি একে যদি পিছন দিকে এক্সটেন্ড করি, এইখান থেকে বেরোচ্ছে বলে মনে হবে তোর, এইখান থেকে তোর বেরোচ্ছে বলে মনে হবে রশ্মিটা। হ্যাঁ স্যার, মনে হবে। এখন
তুই যদি দেখিস আরো বুঝতে পারবি যে স্যার এদেরকে যদি আমি কন্টিনিউয়াসলি এইখান থেকে ধরতে থাকি, এই দিক থেকে কন্টিনিউয়াসলি এরকম ভাবে একটা অ্যাঙ্গেল যদি দেখি, এদের বিচ্ছুরণ হয়েছে, দেখ কোণের বিচ্যুতি ঘটেছে, কৌণিক চ্যুতি ঘটেছে, দেখ কৌণিক চ্যুতি ঘটেছে, কৌণিক চ্যুতি ঘটেছে। দেখ এখানে সবার কৌণিক চ্যুতি সমান নয়। দেখ লাল বর্ণের একটু কৌণিক চ্যুতি বেশি, বেগুনি বর্ণের সব থেকে বেশি কৌণিক চ্যুতি ঘটেছে। আচ্ছা স্যার, তাহলে আমরা এইখান থেকে এই যে ভিভ জি অর লিখলাম, ভিভ জি অর, এখান থেকে কি জানতে পাচ্ছি স্যার? যদি আমরা নিচের দিকে যাই, উপর থেকে নিচের দিকে যদি আমরা ডাউনওয়ার্ডে নামি, ডাউনওয়ার্ড ডাইরেকশনে নামি, তাহলে কি কি পেলাম? প্রথম পেলি যেটা তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস ঘটে। দেখ তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস ঘটে নিচে নামলে। হ্যাঁ স্যার ঘটে, কমে স্যার। তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে, আমরা কি জানি? নিউ সমান সি বাই ল্যামডা। কম্পাঙ্ক সমান আলোর গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। মাধ্যম হলে মাধ্যমে বেগ হবে। actually nu is proportional to 1 by lambda that we have done in class 10. তাহলে যদি নিচের দিকে নামলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে কম্পাঙ্ক কি হবে স্যার? নিচের দিকে নামলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, তাহলে কম্পাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে। ইয়েস স্যার, কম্পাঙ্ক বৃদ্ধি পায়। ঠিক আছে স্যার। তুই দেখ এইখানে কি দেখলি, যত নিচের দিকে নামছে ততই কৌণিক বিচ্যুতিটা বাড়ছে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা লিখতে পারি কৌণিক বিচ্যুতির বৃদ্ধি ঘটে, কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণ বৃদ্ধি পায়, চ্যুতি বৃদ্ধি পায়। এর ফলে আমরা বলতে পারি যে বিচ্যুতিটা বেশি ঘটে। কার বেশি বিচ্যুতি ঘটবে? সর্বোচ্চ বিচ্যুতি কার ঘটবে? ভি এর। সর্বনিম্ন বিচ্যুতি কার? লালের। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এরপর আর কি জানতে পারছি? 4 নম্বর, দেখ যত নিচে নামবে, আমরা কি জানতাম? এটা একটা জানলাম, আমরা পড়েছিলাম না মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। যেখানে ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, মিউ ছিল কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ আর বি কি? ধ্রুবক। স্যার এইখান থেকেই আমরা বলেছিলাম ল্যামডা ইজ প্রপোর্শনাল টু, এই মিউ ইজ প্রপোর্শনাল টু প্রায় 1 বাই ল্যামডা স্কোয়ার, কসির সূত্র থেকে। হ্যাঁ স্যার জেনেছিলাম। তাহলে নিচে নামলে যদি ল্যামডা কমে, মিউ কি হবে? বাড়বে। হ্যাঁ স্যার। তার মানে মাধ্যমের প্রতিসরাঙ্ক বা শুধু প্রতিসরাঙ্ক লেখ, বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন হবে। প্রতিসরাঙ্ক হ্রাস পায়, প্রতিসরাঙ্ক হ্রাস পায়, এই প্রতিসরাঙ্ক বৃদ্ধি পাবে। ল্যামডা কমছে, প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। এখন তুই আমায় বল, সবার মনে একটা কনফিউশন এসে যাচ্ছে যে স্যার প্রতিসরাঙ্ক তো কনস্ট্যান্ট, ও কি করে বাড়বে? স্যার প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্কটা কনস্ট্যান্ট, কিন্তু সেটা বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন রকম হবে। বাড়িতে অতিথি এলে আমরা মিষ্টি দেবো, বাড়িতে অতিথি এলে মিষ্টি দেবো, কিন্তু অতিথির কোয়ালিটির উপর ডিপেন্ড করছে কি মিষ্টি দেবো। বাড়িতে অতিথি এলে মিষ্টি দেবো, কিন্তু কিরকম অতিথি? ভাই বিশাল একজন ভালো মানুষ, তার জন্য একটু দামি মিষ্টি, একটু মানে সেরকম ধরনের, তার কোনো কন্ট্রিবিউশন নেই আমার পেছনে, তো তাকে তুই থরি পান্তুয়া দিবি, বাতাসা খা ঘর যা, এই তো ব্যাপার। সেরকম মাধ্যমের প্রতিটা বর্ণের জন্য প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হবে। বুঝতে পেরেছিস? এবার শোন স্যার, প্রতিসরাঙ্ক বাড়লে কি হয়? বেগ হ্রাস পায়। হ্যাঁ স্যার। তার মানে বেগ হ্রাস হবে, বেগ হ্রাস পায়। তার মানে সবকটা বর্ণের সমান বেগ নয়, এর বেগ বেশি, এর বেগ এর থেকে কম, এর বেগ এর থেকে কম, এর বেগ এর থেকে কম, এর বেগ এর থেকে কম। তার মানে আমরা বলতে পারি মিউ অফ
মিউ অফ ভি ইজ গ্রেটার দেন মিউ অফ আই গ্রেটার দেন মিউ অফ ব্লু গ্রেটার দেন মিউ অফ গ্রিন গ্রেটার দেন মিউ অফ ইয়েলো গ্রেটার দেন মিউ অফ অরেঞ্জ গ্রেটার দেন মিউ অফ রেড। মিউ অফ রেড, তার মানে আমরা এইটা যেমন লিখতে পারি তেমন আমরা এটাও বলতে পারবো, এইটা যেমন লিখতে পারি। সো উই ক্যান সে দ্যাট ভি অফ রেড ইজ গ্রেটার দেন ভি অফ অরেঞ্জ গ্রেটার দেন ভি অফ ইয়েলো গ্রেটার দেন ভি অফ গ্রিন গ্রেটার দেন ভি অফ ব্লু গ্রেটার দেন ভি অফ ইন্ডিগো গ্রেটার দেন ভি অফ ভায়োলেট, এটাও বলতে পারি। Yes sir, also we can say that lambda of R is greater than lambda of orange greater than lambda of yellow greater than lambda of green greater than lambda of blue greater than lambda of indigo greater than lambda of violet। স্যার তার মানে এইটা আমি বলতে পারবো, বুঝতে পারলাম স্যার, বুঝতে পারলাম। এখন তুই আমায় বল, এই যে তুই জিনিসটা দেখতে পাবি ভিপজিওর যে তুই দেখবি, তুই শুধু রেড দেখবি না স্যার, তুই এখানে ব্যান্ড দেখবি, ব্যান্ড বর্ণালী তৈরি হবে স্পেকট্রামের। প্রথমে লাল, লালের থেকে একটু কম লাল, 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 এরম ভাবে রেড কালারটা ফ্রেড হতে 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 অরেঞ্জ, অরেঞ্জ ফ্রেড হতে 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 ইয়েলো, ইয়েলো ফ্রেড হতে 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 গ্রিন। মানে তুই একটা রেখা পাবি না, তুই পাবি হচ্ছে স্পেকট্রামের বর্ণালী পাবি, স্পেকট্রামের বর্ণালী পাবি, যেটা তোরা অ্যাটমসে পড়েছিস ক্লাস 11-এ, অ্যাটমিক স্পেকট্রাম, সেইটা হবে। মানে তুই এরকম দেখতে পাবি না যে 7টা কালার, 7টা কালারের ব্যান্ড দেখতে পাবি, এরকম পটি পটি, এরকম ভাবে পটি থাকবে। লাল, লালের থেকে একটু কম লাল, একটু কম লাল, একটু কম লাল, মানে লালটা এরকম ফেড হতে 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 অরেঞ্জ, অরেঞ্জ আবার ফেড হতে 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 চলতে থাকবে, এই রকম জিনিস হবে। এইটা হচ্ছে বিচ্ছুরণ। তার মানে বিচ্ছুরণ কেন ঘটে থাকে? বিচ্ছুরণ ঘটে হচ্ছে বিচ্ছুরক মাধ্যমের জন্য। যে মাধ্যমে যে সমস্ত মাধ্যমে বা যে সকল মাধ্যমে আলোর বিভিন্ন বর্ণের বেগ বিভিন্ন, সেখানেই বিচ্ছুরণ ঘটবে। আর সেই মাধ্যমটাকেই আমরা কি বলবো? বিচ্ছুরক মাধ্যম। আর যদি এরকম না হয় যে কোনো একটা মাধ্যম, সেখানে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন নয়, সমান বা প্রায় প্রায় সমান, সেই মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটবে না। কেন তাকে বলবো আমরা অবিচ্ছুরক মাধ্যম। এই বিচ্ছুরক মাধ্যমের জন্যেই বিচ্ছুরণ ঘটে। তাহলে বিচ্ছুরক মাধ্যমের সংজ্ঞা বা ডিফাইন আমরা কিরকম ভাবে করতে পারবো? যে সকল মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়, সেই মাধ্যমকে ফলে আলোর বিচ্ছুরণ ঘটে, সেই সকল মাধ্যমকেই আমরা বিচ্ছুরক মাধ্যম বলবো। যে সকল মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন না হয়ে প্রায় প্রায় সমান বা সমান হয়, সেই সকল মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটে না, সেই মাধ্যমকে বা সেই সকল মাধ্যমকে আমরা বলবো অবিচ্ছুরক মাধ্যম। যেমন শূন্য স্থানে বিভিন্ন বর্ণের আলোর বেগ সমান, তাই শূন্য স্থান একটি অবিচ্ছুরক মাধ্যম, তাই শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ ঘটে না। আবার বায়ু মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ প্রায় প্রায় সমান, সমান লিখলে হবে না, প্রায় প্রায় সমান, সেই কারণে বায়ু মাধ্যম একটি অবিচ্ছুরক মাধ্যম, ফলে এইখানে আলোর বিচ্ছুরণ ঘটে না। কিন্তু কাঁচ হচ্ছে এমন একটা মাধ্যম, কাঁচ হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়, ফলে কাঁচ একটি বিচ্ছুরক মাধ্যম হওয়ায় কাঁচে আলোর বিচ্ছুরণ ঘটে। এইটা স্যার মারাত্মক কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, যে শূন্যস্থান এবং বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটে না, কিন্তু কাঁচ মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটে কেন? স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা আগে ডেফিনেশনগুলো লিখবো বিচ্ছুরক মাধ্যমের, তারপরে ওই কোশ্চেনটা 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, বিচ্ছুরক মাধ্যম কি? কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হলে
তবেই সেই মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটে এবং তাই ওই মাধ্যমকে বিচ্ছুরক মাধ্যম বলে। আর যদি আলোর বেগ সমান হয় তাকে বলবো অবিচ্ছুরক মাধ্যম। যেটা বললাম সেটাই লিখেছি। এবার দেখ কোশ্চেনটা কি দিয়েছে। শূন্যস্থান এবং বায়ুতে আলোর বিচ্ছুরণ ঘটে না, কিন্তু কাঁচে আলোর বিচ্ছুরণ ঘটে কেন, ব্যাখ্যা করো। তুই কি লিখবি উত্তর? উত্তর লেখ এরকম ভাবে, আমি যেটা বললাম মুখে সেটাই লিখছি। শূন্যস্থানে আলোর বিভিন্ন বর্ণের আলো, শূন্যস্থানে বিভিন্ন বর্ণের আলো, বিভিন্ন বর্ণের আলো, আলোর বেগ সমান হয়, তাই শূন্য মাধ্যম বা শূন্যস্থান, একটি বিচ্ছুরক মাধ্যম নয়, বিচ্ছুরক মাধ্যম নয়। তাই শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ ঘটে না। বায়ু মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ প্রায় সমান, এইটা লিখতেই হবে, প্রায় সমান বা প্রায় সমান হয়, তাই বায়ুও একটি বিচ্ছুরক মাধ্যম না হওয়ায়, বায়ুতে আলোর বিচ্ছুরণ হয় না, বিচ্ছুরণ ঘটে না। কিন্তু কাঁচে বা কাঁচ মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়, তাই কাঁচ একটি বিচ্ছুরক মাধ্যম, তাই কাঁচে আলোর বিচ্ছুরণ ঘটে। পুরো এক্সাক্ট 2 মার্কস পেতে গেলে তোকে এই কোশ্চেনের অ্যান্সার এটাই দিতে হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, বর্ণালী কি? আমি আর লিখছি না, তোকে বলে দিচ্ছি বর্ণালী কি। বর্ণালী হলো প্রিজমে একটি সাদা আলো পড়ার ফলে সাদা আলোটি 7টি ভিন্ন বর্ণে বিভাজিত হয়ে পর্দার উপর যে পটি তৈরি করে, 7টা বিভিন্ন আলোর পটি, একটা করে রেখা পাবি না, এই পটিটাকেই বলা হয় কি, বর্ণালী। সেটা আবার হয় শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, সেটা আমরা পরে আসছি। এইটা হচ্ছে বর্ণালী। এবার স্যার এই যে বিচ্ছুরণ ঘটছে, তো স্যার এতে তো চ্যুতি ঘটছে, এই যে এইখানে যেটা করলাম চ্যুতি ঘটছে, এই যে কৌণিক চ্যুতি ঘটছে। কতটা কৌণিক চ্যুতি ঘটছে দুটো বর্ণের মধ্যে, দুটো বর্ণের সাপেক্ষে কতটা কৌণিক চ্যুতি ঘটছে বা বিচ্যুতি ঘটছে, তাকেই আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। কি বলবো?
কৌণিক বিচ্ছুরণ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইখান থেকে তোকে কোশ্চেন দিতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখি কি কি আছে। সাদা আলোর বিশ্লেষণ ঘটিয়ে যেমন 7টি বিভিন্ন বর্ণ পাওয়া যায়, মানে সাদা আলো যেমন ভেঙে 7টা আলো হয়, তেমন এই 7টা আলোকে আবার সংমিশ্রণ করলে আমরা সাদা আলো পাবো। তার পরীক্ষা হচ্ছে, আমি এখানে দেখ একটা প্রিজম নিয়েছি, প্রিজম 1, এটা একটা প্রিজম 2, বিপরীত তাদের শীর্ষবিন্দুগুলো বিপরীত অবস্থায় আছে। এখন এইখান থেকে সাদা আলো পাঠিয়েছি, এইখান থেকে লাল আলো গেছে, এটা বেগুনি, আমি এটাকে লালটাকে লাল দিয়ে বুঝিয়েছি, আর বেগুনিটাকে এই নীল কালারটাকে ডিপ নীল থেকে আমরা বেগুনি ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমি বুঝতে পেরেছি যে লাল আলোটা একটু, তো লাল চিহ্নটা দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু বোঝানোর জন্য আমাকে দিতে হয়েছে যে স্যার লাল এর মধ্যেও 7টা রশ্মি আছে, আমি আর আঁকিনি। এরা গিয়ে এইখানে বিচ্ছুরিত হলো, সাদা আলোটা প্রতিসৃত হলো, আবার এইখানে গিয়ে প্রতিসরণ ঘটেছে, এইখানে আবার বিচ্ছুরণ ঘটে, তারা আবার এইখানে গিয়ে সাদা আলো পর্দায় ফেলে দিচ্ছে। তার মানে এর দ্বারা বলতে পারি আমরা, এই পরীক্ষার দ্বারা বলতে পারি যে সাদা আলো যেমন বিশ্লিষ্ট হয়ে 7টা বর্ণ তৈরি করে, তেমন 7টা বর্ণকে আবার সংমিশ্রণ করলে আমরা, তাহলে আমরা কি পাবো? আবার সাদা আলো পাবো। এটা একটু পরীক্ষা, জাস্ট রিডিং পড়ার জন্য রিডিং পড়বি। পরে দেখ আমি এখানে কি করেছি, নিউটনের বর্ণচাকতির পরীক্ষা। নিউটন কি করেছিলেন? স্যার এখানেও নিউটন স্যার সব জায়গায় আছেন। নিউটন স্যার হচ্ছে বিশাল, মানে অন্য ধরনের, মানে ওয়ান কাইন্ড অফ গড। তো তিনি কি করেছিলেন, এরকম একটা চাকতি নিয়েছিলেন, তাতে লাল এই যে 7টা বর্ণকে আলাদা আলাদা করে রং করেছিলেন, আলাদা আলাদা বর্ণ দিয়েছিলেন, 7টা বর্ণ দিয়ে এবার একটা আলো ফেলছিল, যে কোনো একটা কালারের আলো ফেলছিল। এখন যখন এই চাকতিটাকে ঘোরাচ্ছে, তখন কি হচ্ছে, সে তো আর, মানে যখন সাদা আলো ফেলছে পুরো মনে হচ্ছে যেন এখানটা সাদা, কেন? সব বর্ণগুলো তারা সংমিশ্রণ হয়ে যাচ্ছে, ফার্স্ট ঘোরাচ্ছিলেন। এটাই হচ্ছে নিউটনের বর্ণচাকতির পরীক্ষা। তুই জাস্ট রিডিং মারবি, আর কিচ্ছু নেই, এসব আসে না, তোকে শুধু নলেজের জন্য জানতে হচ্ছে। আর একটা জিনিস, দৃষ্টি নির্বন্ধ কি? স্যার শ্রুতি নির্বন্ধ পড়েছি আমরা ক্লাস 9-এ শব্দের ক্ষেত্রে, আর ক্লাস 10-এ পড়েছিলাম দৃষ্টি নির্বন্ধ। মানে কি, আমাদের চোখে কোনো বর্ণের আলো পড়লে, যে কোনো একটা বর্ণ আমাদের চোখে পড়লে, এই বর্ণের অনুভূতিটা আমাদের চোখের রেটিনায় প্রায় 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড থাকে। তার অনুভূতিটা আমাদের 1/10 সেকেন্ড 0.1 সেকেন্ড চোখে থাকে। এই যে জিনিস, এটাকেই বলে দৃষ্টি নির্বন্ধ। যেমন শ্রুতি নির্বন্ধ কি, কোনো একটা শব্দ আমাদের ব্রেনের মধ্যে কতক্ষণ থাকে? 0.1 সেকেন্ড। সেইটাকে যেমন শ্রুতি নির্বন্ধ বলতো, তেমন কোনো নির্দিষ্ট বর্ণের আলো আমাদের চোখে পড়লে চোখের রেটিনায় সেই বর্ণটার অনুভূতি 0.1 সেকেন্ড থাকে, এটাকে বলে দৃষ্টি নির্বন্ধ। এবার আমরা পড়বো আলোর বিচ্ছুরণ, মানে আলোর বিচ্ছুরণই বলি, কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ ক্ষমতা কি? কৌণিক বিচ্ছুরণ বলতে কি বোঝায়? স্যার এই যে এখানে এঁকেছিলাম না, এই যে কতটা দুটো পার্টিকুলার বর্ণের আলোর মধ্যে কতটা কৌণিক চ্যুতি ঘটছে, তাকেই আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। কতটা কৌণিক বিচ্ছুরণ মানে কি, কতটা কৌণিক বিচ্যুতি ঘটেছে তাকেই আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। হয়েছে? তো হেডিং মারো, কৌণিক বিচ্ছুরণ কাকে বলে, মানে ডেফিনেশনটা দিয়ে আমরা ডিসকাস করব। কৌণিক বিচ্ছুরণের রাশিমালা নির্ণয় করো। ইহা থেকে বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বোঝো? বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা নির্ণয় করো। কোশ্চেনটা এরকম ভাবে দেবে, আমি পরপর করে যাব, তোরা হেডিং মেরে দে। কৌণিক বিচ্ছুরণ এবং মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা, এই দুটো নিয়ে আমাদেরকে পড়তে হবে। কৌণিক বিচ্ছুরণ কি, ডেফিনেশন লিখেছি, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মির যে কৌণিক চ্যুতি ঘটে। কেন স্যার? আগে বিচ্ছুরণ হয়, পরে প্রতিসরণ হয়। অবশ্যই প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রথমে বিচ্ছুরণ হয়েছে, তারপরে প্রতিসরণ ঘটে। প্রতিসরণের ফলে ওই জন্য লিখেছি, হ্যাঁ, কৌণিক চ্যুতি ঘটে, তাদের অন্তর্ফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে আপতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলে। মানে ধর এইখানে কৌণিক বিচ্ছুরণ, মনে কর এটা তো রেড, এটা অরেঞ্জ, এটা ইয়েলো, এটা গ্রিন, এটা ব্লু, এটা ইন্ডিগো, আর এটা ভায়োলেট, এই তো চলে। স্যার এই যে রেডের একটা কৌণিক চ্যুতি হয়েছে, আর আমি লাস্টে একদম ভায়োলেটের জন্য ভাবছি, এইটা ডেল্টা অফ আর এইটা ডেল্টা অফ ভি।
এদের মধ্যে ডেল্টা ভি আর ডেল্টা আর এর যে ডিফারেন্স, যে কৌণিক চ্যুতির ডিফারেন্স ভায়োলেট আর রেডের, এদের দুজনের সাপেক্ষে আপতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ হবে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। কেন ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর? ডেল্টা ভিটা বেশি ওই জন্য। সেম ভাবে যদি রেড আর ব্লুর মধ্যে ভাবি, তাহলে ডেল্টা রেড আর ডেল্টা ব্লু এদের মধ্যে যে ডিফারেন্স কৌণিক চ্যুতির, সেইটাকেই আমরা বলবো কি কৌণিক বিচ্ছুরণ। দুটো বর্ণের জন্য, সে যে কোনো দুটো বর্ণ হয়, আমরা বেসিক্যালি কি করব, রেড আর ভায়োলেটের মধ্যে ব্যবস্থা করব। সব সময় দেখবো কাদের মধ্যে, রেড আর ভায়োলেটের মধ্যে। তোকে যদি পরীক্ষার সময় অন্য বর্ণ দেয়, সেই দুটো বর্ণের জন্য ধরতে হবে। এখন সেখানে 7টা বর্ণ আছে। বেসিক্যালি এই দুটো বর্ণ আমরা দেখতে পাই না, এই দুটো বর্ণ আমরা বাদ দিই। তাহলে এদের মধ্যে মিডল কোনটা, মধ্যবর্তী কোনটা? ইয়েলো। তো ইয়েলোকে আমরা সবসময় মধ্যবর্তী আলোক রশ্মি ধরবো। মধ্যবর্তী বর্ণ কাকে ধরবো? ইয়েলোকে। কেন? বেসিক্যালি ভায়োলেটটা আমাদের চোখের সংবেদনশীল নয়, আর ইন্ডিগো মানে হচ্ছে আসমানি নীলটা আমরা বুঝতে পারি না অতটা, সেই ব্লুরি মতন। ওই জন্য ওই দুটোকে বাদ দিয়ে এই 5টার মধ্যে দেখ মিডল কোনটা, ইয়েলো। সেই জন্য আমরা ইয়েলোটাকে মধ্যবর্তী রশ্মি ধরে নেবো, মধ্যবর্তী বর্ণ ধরবো। এখন স্যার পাতলা প্রিজমের ক্ষেত্রে এবার কৌণিক বিচ্ছুরণের আমরা রাশিমালাটা বার করব। কি করে দেখ, ধরি একটি পাতলা প্রিজমের প্রতিসরক কোণ এ এবং প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। আলোক রশ্মি প্রিজমটিতে প্রতিষ্ঠিত হলে কৌণিক চ্যুতির পরিমাণ কত হতো? ফর্মুলা কি ছিল কৌণিক চ্যুতির? ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ, যেটা আমরা পড়ে ফেলেছি আগের চ্যাপ্টারে। লাস্টে সেই প্রিজমের জন্য পড়েছিলাম, পাতলা প্রিজমের জন্য চ্যুতি কোণের রাশিমালা এটা ছিল। এখন স্যার এই যে আলোকটা বিচ্ছুরিত হচ্ছে, কটা বর্ণালী, কটা রশ্মি তৈরি করবে, কটা বর্ণ তৈরি করবে? 7টা। 7টা বর্ণের কি হয়? বর্ণালী তৈরি হয়। হ্যাঁ স্যার, বর্ণালীতে হলুদ বর্ণের রশ্মির কৌণিক চ্যুতিটাকে আমরা ডেল্টা দিয়ে ধরছি। তাহলে মিউটা কার? হলুদ বর্ণের জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। মানে আমরা মিউ আর লিখছি না, ডেল্টা আর লিখছি না। তুই চাইলে আর দিয়ে লিখতে, এই ডেল্টা ওয়াই লিখছি না, মিউ ওয়াই লিখছি না। আমি হলুদের ক্ষেত্রে এটা ডেল্টা ধরেছি, আর মিউটা হচ্ছে হলুদের জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। তুই ওয়াই দিয়েও ডিনোট করতে পারিস। নেক্সট, তাহলে একইভাবে আমাকে বল, লাল ও বেগুনি বর্ণের, লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য বেগুনি বর্ণের আলোক রশ্মির কৌণিক চ্যুতি কত হবে বলো স্যার? রশ্মির কৌণিক চ্যুতি ডেল্টা আর ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট ইট মিউ আর মাইনাস 1 ইন্টু এ। স্যার এ কিন্তু চেঞ্জ হবে না, এ আর যেন লিখে দিস নি, ভুল হয়ে যাবে। এ তো চেঞ্জই হবে না, প্রিজম তো ফিক্সড। তুই এবার এখানে লিখে দে, যেখানে ডেল্টা আর হলো, এই মিউ আর হলো, ডেল্টা আর কে তো তুই বলে দিয়েছিস রশ্মি করে লাল বর্ণের রশ্মি, মিউ আর হলো লাল বর্ণের জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক। ইয়েস স্যার, প্রিজমের প্রতিসরাঙ্ক লিখতে পারিস, জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক। একইভাবে বল ভায়োলেটের জন্য কি হবে? এবং ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ অফ ভি মাইনাস 1 ইন্টু এ। এখানে লিখে দে, যেখানে মিউ অফ ভি হলো বেগুনি বর্ণের জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক। বেশ স্যার, এখন তুই বল কি বলেছিল আলোর বিচ্ছুরণ, এই কৌণিক বিচ্ছুরণের ফর্মুলা কি ছিল? এখানে বলছে দুটো ভিন্ন বর্ণের মধ্যে যে কৌণিক চ্যুতির ডিফারেন্স। তার মানে আমরা বলতেই পারি যে কৌণিক বিচ্ছুরণ সেটা কত হবে স্যার? দিস ইজ ইকুয়াল টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। কেন ডেল্টা ভি আগে নিয়েছি? ডেল্টা ভি এর দেখ বেশি, এই যে এখানে এঁকেছিলাম।
দেখ ডেল্টা ভি অনেক বেশি, ওই জন্য ওইটা থেকে ডেল্টা আর কে আমরা বাদ দিচ্ছি। ওকে স্যার, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ নাথিং বাট, এখানেই পাশে লিখে দে, তাহলে মিউ ভি মাইনাস ওয়ান, দেখ এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, এটা কমন যাবে, মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস মিউ আর প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে বেরিয়ে যাবে, তার মানে এটা সমান কত আসছে, এ ইন্টু, এরকম ভাবে দেখ, মিউ ভি মাইনাস মিউ আর, মিউ অফ ভি মাইনাস মিউ অফ আর ইন্টু এ। ইয়েস স্যার, এটাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, এটাই কি কৌণিক বিচ্ছুরণ। এখন দেখ তুই এইখান থেকে দেখ কৌণিক বিচ্ছুরণ, তাহলে তুই আমাকে বল কৌণিক বিচ্ছুরণ এর উপর নির্ভরশীল, এ মানে প্রিজমের প্রতিসারক কোণ, আর কার উপর নির্ভরশীল, প্রিজমের উপাদানের উপর, মানে প্রিজমটার মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। আমি প্রতিসরাঙ্ক বলতে পারবো না, কারণ প্রতিসরাঙ্ক তো বিভিন্ন বিভিন্ন জনের জন্য বিভিন্ন হতে পারে, সেই জন্য আমি বলবো প্রিজমের উপাদানের উপর নির্ভরশীল বা প্রিজমের মাধ্যমের উপাদানের উপর নির্ভরশীল, আর কি প্রিজমের প্রতিসারক কোণের উপর নির্ভরশীল। পরে লিখছি এগুলো। এখন বল এই কৌণিক বিচ্ছুরণের একক কি হবে, একক কি হবে বল। স্যার এই যে ডেল্টার একক কি হতো, ডিগ্রি বা রেডিয়ান। আরে চ্যুতি কোণের একক কি হয়, ডিগ্রি বা রেডিয়ান, সেটাই হবে। ডিগ্রি বা রেডিয়ান থেকে ডিগ্রি বা রেডিয়ান বিয়োগ দিলে কি হবে, ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ দিলে ডিগ্রি, রেডিয়ান থেকে রেডিয়ান বাদ দিলে রেডিয়ান। সো কৌণিক বিচ্ছুরণের একক কি, রেডিয়ান বা ডিগ্রি। মাত্রা, স্যার কোণের মাত্রা হয় না, তার মানে কৌণিক বিচ্ছুরণের একক কি, ডিগ্রি বা রেডিয়ান, মাত্রা কি নেই, মাত্রাহীন রাশি। দেখ এইটাকেই এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর দ্যাট উই গট মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আমি এইটাকে সাজাচ্ছি এরকম ভাবে, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এটা কি স্যার হলুদ বর্ণের কৌণিক চ্যুতি নয় এটা? হ্যাঁ স্যার, তার মানে আমরা বলতে পারবো মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা, যেখানে ডেল্টা কি হলুদ বর্ণের কৌণিক চ্যুতি। তাহলে এইটাকে তুই এইদিকে নিয়ে এলে লিখলে, এখানে তুই কি ছিল ভালো করে দেখ, এখানে দারুণ জিনিস, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, উই ক্যান সে দ্যাট, বা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এই ডেল্টাটা এদিকে এলে নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা। এই ওমেগাকেই আমরা বলি মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা। কি বলি, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কি, কৌণিক বিচ্ছুরণের সঙ্গে মধ্যবর্তী রশ্মি বা হলুদ বর্ণের, মধ্যবর্তী বর্ণ বা হলুদ বর্ণের অনুপাতকেই আমরা কি বলবো, কৌণিক চ্যুতির অনুপাতকেই আমরা কি বলবো, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতাকে কিভাবে ডিফাইন করব, কৌণিক বিচ্ছুরণ এবং মধ্যবর্তী বর্ণ বা হলুদ বর্ণের রশ্মির, হলুদ বর্ণের রশ্মি না লিখে আলোর লেখ, হলুদ বর্ণের আলোর কৌণিক চ্যুতির বা চ্যুতি কোণের অনুপাতকেই আমরা কি বলবো না, বিচ্ছুরণ ক্ষমতা। তার মানে কি বুঝলি বলতো, হলুদ বর্ণের মানে মধ্যবর্তী বর্ণটার রেসপেক্টে অন্য দুটো বর্ণের,
অন্য দুটো বর্ণের কতটা কৌণিক চ্যুতি হচ্ছে, কতটা কৌণিক চ্যুতি ঘটছে, সেটাকেই আমরা বলবো ওই মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছিস। তার মানে এইখান থেকে আমরা বলতে পারবো, দেখ কৌণিক বিচ্ছুরণ ক্ষমতার একক হবে না, দেখ এরও ডিগ্রি এও ডিগ্রি কেটে যাবে, এককহীন মাত্রাহীন। তাহলে মানে বিচ্ছুরণ ক্ষমতার এককবিহীন ও মাত্রাহীন রাশি। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আর কি জানতে পাচ্ছি, কৌণিক বিচ্ছুরণ কার উপর নির্ভর করে? শুধু মিউ, দেখ ও, তার মানে ইহা কেবলমাত্র প্রিজমের মাধ্যমের উপর নির্ভর করে, প্রিজমের মাধ্যমের উপর নির্ভর করে, মানে শুধু প্রিজমের উপাদানের উপর নির্ভর করবে। কিন্তু তুই দেখ এইখানে কৌণিক বিচ্ছুরণের একক কি হবে? স্যার একক হবে ডিগ্রি বা রেডিয়ান। মাত্রা কি হবে? মাত্রাহীন রাশি। আচ্ছা স্যার, আর কি কি জিনিসের উপরে নির্ভর করে স্যার কৌণিক বিচ্ছুরণ? আমি এইখানেই লিখছি, দেখ কৌণিক বিচ্ছুরণ নির্ভর করে প্রিজমের প্রতিসারক কোণ এবং ও প্রিজমের মাধ্যমের উপর নির্ভর করে। স্যার এই রকম জায়গা থেকে তোমাকে অ্যাজারশন দিতে পারে, আমি কোশ্চেনগুলো তো দিতাম, এইগুলোই তো খুঁটিনাটি পয়েন্ট, এইগুলো থেকেই তো তুলে তোকে কোশ্চেন দেবে বাইরেকার এন্ট্রান্স পরীক্ষায়। বেশ স্যার, এইখান থেকে বুঝতে পারলাম। তার মানে আমি এইখান থেকে লিখতে পারবো বা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু ডেল্টা। হ্যাঁ স্যার, তাহলে তুই আমাকে বল এটা কি? কৌণিক বিচ্ছুরণ। এটা কি? কৌণিক বিচ্ছুরণ। ওমেগা কি? মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা। আর ডেল্টা কি স্যার? মধ্যবর্তী বর্ণের কৌণিক চ্যুতি। তার মানে আমরা বলতে পারি কৌণিক বিচ্ছুরণ হলো মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা এবং মধ্যবর্তী বর্ণের কৌণিক চ্যুতির গুণফলের সমান। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এইগুলোকেই আমাকে রপ্ত করতে হবে বাইরেকার পরীক্ষার জন্য। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এবার কখন কৌণিক চ্যুতি বিচ্ছুরণের ক্ষেত্রে, কখন বিচ্ছুরণের কৌণিক চ্যুতি হবে না, কখন বিচ্ছুরণ হবে না, কখন একটা প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে বিচ্ছুরণ হবে না, এবং সেক্ষেত্রে মোট কৌণিক চ্যুতির পরিমাণ ভেরি ইম্পর্টেন্ট। ওইগুলো থেকে বাইরে কোশ্চেন দেয়, বুঝেছিস? তো চলো হেডিং মারো। এর উপরে কৌণিক বিচ্ছুরণের উপরে থেকে আর বিচ্ছুরণ ক্ষমতার উপর বেস করে প্রথম কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম ভাবে তোকে দেবে, বিচ্ছুরণ না হওয়ার শর্তটি নির্ণয় করো এবং ইহার থেকে, মানে এই যে বিচ্ছুরণ না হওয়ার শর্ত, সেইটা থেকে তোকে মোট কৌণিক চ্যুতি কত হচ্ছে সেটা বার করতে হবে। এখন স্যার এর জন্য কি করব? আমরা প্রিজমের অবার্ণ সমবায় নেব। প্রিজমের অবার্ণ সমবায় মানে কি? দুটো প্রিজমকে, মানে একটা প্রিজম এরকম আর একটা প্রিজম এরকম, একে অপরের সঙ্গে উল্টো করে পাশাপাশি জড়িয়ে রাখবো, ঠিক আছে? এখন এইটা একটা প্রিজম, এইটা একটা প্রিজম, এরা বিপরীত অবস্থায়, বিপরীতমুখী অবস্থায় রেখেছি। দেখ এই প্রিজমটার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, আর হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণাঙ্ক হচ্ছে এ। এই প্রিজমটার, এটা অন্য প্রিজম যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ড্যাশ আর প্রতিসারক কোণ হচ্ছে এ ড্যাশ।
এখন সাদা আলো গেছে, সাদা আলো যাওয়ার কথা কিরকম, সোজা, লাইট অলওয়েজ ট্রাভেল ইন দ্য স্ট্রেট লাইন। আচ্ছা স্যার, লাল আলোটা এইখান থেকে রিফ্র্যাক্ট হয়েছে, বিচ্ছুরিত হয়েছে, এখান থেকে সাদা আলোটা বিচ্ছুরিত হয়ে, আমি শুধু লাল আর বেগুনিটা দেখেছি, এদের মাঝখানেও কিন্তু রশ্মিগুলো আছে। আচ্ছা, নীল এরকম ভাবে গেছে, আবার এইখানে গিয়ে প্রতিসরণ ঘটেছে, এইখানে গিয়ে আবার বিচ্ছুরণ হয়ে এক হয়ে গেছে, আবার সাদা আলো হয়ে গেছে। তাহলে কোনো কৌণিক বিচ্ছুরণ হয়নি বলতে পারি। সাদা আলো এখানে বিচ্ছুরণ ঘটেছিল, আবার এইখানে গিয়ে বিচ্ছুরণ হয়ে তারা এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে আবার সাদা আলো হয়ে গেছে, 7টা বর্ণ মিশে গিয়ে। সেই শর্তটা কি হবে? এখন আমি এইটা কি কি ধরেছি সেটা লিখেছি, দেখ। ধরি দুটি প্রিজমের প্রতিসরাঙ্ক, মানে এই প্রিজম আর এই প্রিজম, তাদের প্রতিসরাঙ্ক কত, মিউ আর মিউ ড্যাশ, মিউ এবং মিউ ড্যাশ। এদের প্রতিসারক কোণ যথাক্রমে এ এবং এ ড্যাশ। প্রিজম দুটির শীর্ষবিন্দু বিপরীতমুখী অবস্থায় পাশাপাশি রাখা আছে, যেটা এখানে দেখিয়েছি। এখন আমায় বল, রশ্মি, রশ্মি তুই বাচ্চাবেলায় পড়েছি না, রশ্মির একটা দিক থাকে। তো লাইটের যে রশ্মি হয় সে হচ্ছে ভেক্টর। কি হয়? ভেক্টর। এটা পরেও লাগবে, লব্ধি সরণ বার করব, কারণ ওয়েভের অ্যাম্পলিটিউডের উপর নির্ভর করে। অ্যাম্পলিটিউড মানে কি? অ্যাম্পলিটিউড বা বিস্তার মানে কি? সর্বোচ্চ সরণ। সেইখান থেকেও তুই ভাবতে পারিস, তুই বাচ্চাবেলাতেও পড়েছিস রশ্মির একটা ডাইরেকশন হয়। তুই রশ্মিকে এরকম ভাবে লিখতিস, এটা রশ্মি আর এইটা কি, রেখাংশ। হ্যাঁ স্যার, তাহলে আমি বলতে পারি এদের দুজনের কৌণিক কৌণিক যে চ্যুতি ঘটছে বা কৌণিক বিচ্ছুরণ, লব্ধি কৌণিক বিচ্ছুরণ দুজনের সমান হতে হবে। এদের লব্ধি কৌণিক বিচ্ছুরণ, লব্ধি কৌণিক বিচ্ছুরণ, লব্ধি কৌণিক বিচ্ছুরণ, বিচ্ছুরণ শূন্য হতে হবে, শূন্য হতে হবে। তবেই তো দেখ না বিচ্ছুরণ, তবেই তো বিচ্ছুরণ না হওয়ার শর্ত হবে। বিচ্ছুরণ না হওয়ার শর্ত বলেছে। বিচ্ছুরণ কখন হবে না? যখন দুজনের বিচ্ছুরণ সমান হবে বা দুজনের মধ্যে বিচ্ছুরণ কি হবে, 0 হবে। তো লব্ধি বিচ্ছুরণ শূন্য হতে হবে মানে কি? স্যার এর বিচ্ছুরণ কত, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, আর এর ক্ষেত্রে কি হবে, ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ। এটাই তো কৌণিক বিচ্ছুরণ। এর যা কৌণিক বিচ্ছুরণ, এর যা কৌণিক বিচ্ছুরণ, এরও কৌণিক বিচ্ছুরণ তাই হতে হবে, তবেই বিচ্ছুরণ হবে না। হ্যাঁ স্যার, তাহলে এইখান থেকে বল এইটাকে আমরা কি লিখতাম, মিউ অফ ভি মাইনাস মিউ অফ আর ইন্টু এ। হ্যাঁ স্যার, লিখতে পারতাম এটা, কারণ এটা প্রথম প্রিজমটার জন্য। দ্বিতীয় প্রিজমের জন্য সব ড্যাশ দিয়ে লিখছি আমি। তাহলে এইটাকে লিখতে পারবো মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। হ্যাঁ স্যার, এখন এটাকে আমি অ্যাডজাস্ট করছি, দেখ, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা লিখতে পারবো। হ্যাঁ স্যার, তাহলে এই দিক থেকেও সেম ভাবে অ্যাডজাস্ট কর, মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তাহলে দেখ এইটাকে আমি কি বলতে পারবো, ডেল্টা, মধ্যবর্তী রশ্মি, মধ্যবর্তী রশ্মির কৌণিক চ্যুতি। হ্যাঁ স্যার, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 ইন্টু ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু ডেল্টা ড্যাশ। হ্যাঁ স্যার, তাহলে দেখ এইটা মানেই আমাদের ওমেগা নয়, বিচ্ছুরণ ক্ষমতা। হ্যাঁ, এই দিকে দেখাচ্ছি, দেখ। সো দিস ইজ ওমেগা ইন্টু ডেল্টা ইজ ইকুয়াল টু, দিস ইজ ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। ই হাই, ই হাই, ই হাই বিচ্ছুরণ না হওয়ার শর্ত, বিচ্ছুরণ না হওয়ার শর্ত। বিচ্ছুরণ কখন হবে না? যখন এইটা হবে। যেখানে কোনটা কি ধরেছিস ধরে নে, যেখানে যেখানে ওমেগা হলো, ওমেগা ও ওমেগা ড্যাশ হলো, ওমেগা ও ওমেগা ড্যাশ হলো
প্রিজম দুটির মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা এবং ডেল্টা ও ডেল্টা ড্যাশ হলো প্রিজম দুটির মধ্যবর্তী রশ্মির অর্থাৎ হলুদ বর্ণের আলোর কৌণিক চ্যুতি মানে তুই জানিয়ে দিলি, স্যারকে বলে দিলি যে এইটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ না হওয়ার শর্ত। এবার এখান থেকে তোকে কি বলেছিল কোশ্চেনে, ইহার থেকে মোট কৌণিক চ্যুতির মান, মানে কত মোট কৌণিক চ্যুতি হয়েছে, মানে উই নিড টু ফাইন্ড আউট ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ, কত কৌণিক চ্যুতি ঘটেছে। হ্যাঁ, তুই আমাকে বল মোট কৌণিক চ্যুতি সেটা কত হবে স্যার, ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ, সরি ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ। ইয়েস স্যার। এখন ডেল্টা মানে আমাকে বল কি হয়, ডেল্টা মানে মিউ মাইনাস 1 ইন্টু এ, প্রথম প্রিজমটার, আর এর জন্য কি লিখতে পারবো, মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তার মানে হচ্ছে মিউ আর মিউ ড্যাশের মধ্যে একটা সম্পর্ক তোকে আনতে হবে। আচ্ছা দেখ, আমরা জানি মিউ ভি মাইনাস মিউ আর ইজ ইকুয়াল টু কত হচ্ছিল, মিউ ভি মাইনাস মিউ আর, আমি এখান থেকে ডেল্টা পেয়েছি, এই যে এইখানটা দেখ না, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, সব থেকে ভালো এরকম ভাবে লেখ, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর কৌণিক বিচ্ছুরণ সমান কি ছিল, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। তো স্যার এইটাকে কি আমি লিখতে পারি ডি মিউ ইন্টু এ? হ্যাঁ স্যার। আবার অন্য প্রিজমটার ক্ষেত্রে ভাব, সেম ভাবে ডেল ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। তাহলে এইটাকে আমরা ডি মিউ ড্যাশ বলতে পারি, খুব সামান্য। এ ড্যাশটা ভালো করে লেখ, এ ড্যাশ মানে কতটা পরিবর্তন সেটাকে আমি ডি দিয়ে লিখছি, ডি খুব সামান্য পরিমাণ পড়ি। তাহলে বল আমাকে, আমি কি এইখান থেকে বলতে পারবো, আমরা পেয়েছিলাম কি ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইজ ইকুয়াল টু ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ। এটাই তো কৌণিক বিচ্ছুরণ না হওয়ার শর্ত ছিল, এখান থেকে তো শর্তটা বার করেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমাকে বল, এইটা মানে ডি মিউ ইন্টু এ, দিস ইজ ইকুয়াল টু ডি মিউ ড্যাশ ইন্টু এ ড্যাশ। তাহলে আমি এখান থেকে এ ড্যাশ সমান কত বলতে পারবো, এ ড্যাশ ইজ ইকুয়াল টু ডি মিউ বাই ডি মিউ ড্যাশ ইন্টু এ। বলতে পারবো না এটা? হ্যাঁ স্যার বলতে পারবো। এখন আমি যদি এইখানে মানটা পুট করে দিই তাহলে খেলা হয়ে যাবে। অতএব মোট কৌণিক চ্যুতি সমান, বলো এখানে কত ছিল, মিউ মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, ডি মিউ বাই ডি মিউ ড্যাশ ইন্টু এ। এখন এইখান থেকে মিউ মাইনাস 1 ইন্টু এ গোটাটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে, মাইনাস মিউ ড্যাশ মাইনাস 1 বাই মিউ মাইনাস 1 ইন্টু ডি মিউ বাই ডি মিউ ড্যাশ। স্যার এটা কেটে বেরিয়ে যাবে, এটা কমন নিলে এটা কেটে বেরিয়ে যাবে, নিচে মিউ মাইনাস 1 পড়ে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে
এইখান থেকে দেখ মিউ মাইনাস 1 ইন্টু এ 1 মাইনাস, আমি এটাকে লিখছি ডি মিউ বাই মিউ মাইনাস 1, আর এটাকে লিখছি ডি মিউ ড্যাস্ট বাই মিউ ড্যাস্ট মাইনাস 1 লিখতে পারবো। স্যার এইটা মানে কি বল? এটা মানে ডেল্টা নয়, আর এটা মানে ডেল্টা ড্যাশ নয়। কেন? দেখ 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 এইটা মানে ডেল্টা মানে কি ছিল? মিউ 1 মাইনাস এ। তাহলে এইখান থেকে আমি বলতেই পারি এইটা মানে হচ্ছে আমার মিউ মাইনাস, আচ্ছা অদূর যাচ্ছি কেন, তুই এইখানটা দেখ না, এইখানটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবি। এইটা ছিল না, এটাই তো ডি মিউ রে ভাই, এটাই তো ডি মিউ, আর এটা মানে কি ডি মিউ ড্যাস্ট। তার মানে ডি মিউ বাই মিউ মাইনাস 1 সেটাকে আমরা কি লিখতে পারবো? ডেল্টা। আচ্ছা এই সরি, সেটাকে আমরা ওমেগা লিখতে পারবো। সরি ওমেগা, এটা তো ওমেগা ছিল, ওমেগা তো এটাই ছিল। আরে ওমেগা সমান কি ছিল? তুই এইখানে দেখ, এখানে দেখ ওমেগা সমান কি ছিল বল? স্যার ওমেগা সমান ছিল মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। সো আই ক্যান সে দ্যাট দিস ইজ নাথিং বাট ডি মিউ বাই মিউ মাইনাস 1। সেম ভাবে ড্যাশড হলে কি হবে? ওমেগা ড্যাশড হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরে গেছিস। সেইটাই এখানে ইউজ করে নিচ্ছি। তাহলে এখানে কি হবে? দিস ইজ নাথিং বাট ডেল্টা, হ্যাঁ স্যার, ইন্টু 1 মাইনাস দিস ইজ ওমেগা বাই ওমেগা ড্যাশড। এটা হচ্ছে মোট চ্যুতি। মোট চ্যুতি কত? ডেল্টা ইন্টু 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশড। এটা কৌণিক চ্যুতি। এইখানে পর্যন্ত তোকে ইকুয়েশনটা বার করতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? স্যার ইম্পর্টেন্ট আছে, দিলে দিতে পারে। এরপর আর একটা, এটা তুই কি করলি? এটা তুই কোশ্চেনটা কি করলি? কৌণিক বিচ্ছুরণ না হওয়ার শর্ত আর সেখান থেকে মোট কৌণিক চ্যুতি। এরকম আর একটা কোশ্চেন হয় যে মোট চ্যুতি শূন্য হবে, মানে চ্যুতি হবে না, কৌণিক চ্যুতি ঘটবে না, তার শর্ত কি? চলো এবার সেইটার হেডিং মারো। দেখ সেম কোশ্চেন তোকে ঘুরিয়ে দেবে, একটু অন্য। তুই ওইখানে যেটা প্রমাণ করেছিস এখানে তার উল্টো। চ্যুতিহীন বিচ্ছুরণ মানে বিচ্ছুরণ হচ্ছে না, চ্যুতিহীন চ্যুতিহীন বিচ্ছুরণ মানে চ্যুতিটা হচ্ছে না। এখানে তুই কৌণিক চ্যুতি বার করছিলিস আর বিচ্ছুরণ হচ্ছিল না, এখানে তোর কৌণিক চ্যুতিটা হবে না। শর্তটি স্থাপন করো, ইহার সাহায্যে কৌণিক বিচ্ছুরণের মান নির্ণয় করো। যা এসেছিল তাই আসবে, একটু ঘুরিয়ে আসবে। তো স্যার সেম আমি এরকম একটা প্রিজম সমবায় নিয়েছি, যে প্রিজমের প্রতিসারক কোণ এ, এই প্রিজমটার প্রতিসরাঙ্ক মিউ, হ্যাঁ মধ্যবর্তী বর্ণের জন্য মানে হলুদ বর্ণের জন্য। এর ক্ষেত্রে এই প্রিজমটার প্রতিসারক কোণ এ ড্যাশ আর প্রতিসরাঙ্ক মিউ ড্যাশ হলুদ বর্ণের জন্য। সাদা আলো ছিল, এইখান থেকে আলোগুলো ভেঙেছে, লাল হলুদ আর বেগুনিটা আমি দেখিয়েছি। এরা এরকম ভাবে গেছে। দেখ কোনো চ্যুতি ঘটেনি এর মধ্যে, কোনো চ্যুতি ঘটেছে, সবাই একই সঙ্গে প্যারালাল আছে। দেখ ফলে এটা রেড, এটা ইয়েলো, এটা ভায়োলেট। আমি এখানে লিখেছি সেম আগের মতন যেমন লিখেছিলাম তেমন লিখেছি। ধরি হলুদ বর্ণের জন্য দুটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং মিউ ড্যাশ। তুই এখানেও লিখতে পারতিস। হ্যাঁ এখানে কন্ডিশন কি? মিউ ড্যাশ ইজ গ্রেটার দ্যান মিউ, এবং প্রতিসারক কোণ যথাক্রমে এ এবং এ ড্যাশ। প্রিজম দুটিকে বিপরীতমুখী অবস্থায় পরস্পরের পাশাপাশি রাখা আছে ধরেছি। প্রিজম দুটি দ্বারা পৃথকভাবে হলুদ বর্ণের রশ্মির চ্যুতি যথাক্রমে ডেল্টা ও ডেল্টা ড্যাশ। মানে এখানে সবকিছু কি ওইখানেও চাইছিল, হলুদ বর্ণের জন্যই তুই ধরছিলিস। ধরলে ব্যবহৃত প্রিজম সমবায় দুটির দ্বারা তোকে চ্যুতি কি বলেছে? চ্যুতি ঘটবে না। তার মানে এর যে চ্যুতি ডেল্টা আর ওই প্রিজমটার যে চ্যুতি ডেল্টা ড্যাশ সমান হবে। এই যে এই প্রিজমটার জন্য মধ্যবর্তী রশ্মির চ্যুতি ধরছি ডেল্টা, আর এর জন্য ডেল্টা ড্যাশ। চ্যুতিহীন মানে কি দুজনের চ্যুতি সমান। তাহলে ডেল্টা সমান আমি কি লিখতে পারি? স্যার মিউ মাইনাস 1 ইন্টু এ। ইয়েস স্যার। সো দিস শুড বি রিটেন অ্যাজ মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, বা এ বাই এ ড্যাশ সমান মিউ ড্যাশ মাইনাস 1 বাই মিউ মাইনাস 1। দিস ইজ হচ্ছে শর্ত। ইহাই চ্যুতিহীন হওয়ার শর্ত, এটাই চ্যুতি না হওয়ার শর্ত। এবার তোকে কৌণিক বিচ্ছুরণ বার করতে বলেছে। কৌণিক বিচ্ছুরণ মানে কি? কৌণিক বিচ্ছুরণ মানে ভাব ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর প্রথম প্রিজমটার, এটা কৌণিক বিচ্ছুরণ।
দ্বিতীয় কৌণিক দ্বিতীয় প্রিজমটার জন্য কত হবে, ডেল ভি ড্যাশড মাইনাস ডেল আর ড্যাশড হো গিয়া, এটাই কৌণিক বিচ্ছুরণ। তাহলে একে কি আমরা লিখতে পারবো স্যার, এটাকে লিখতে পারবো মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশড, সরি মিউ ভি ড্যাশড মাইনাস মিউ আর ড্যাশড ইন্টু এ ড্যাশড। হ্যাঁ স্যার লিখতে পারবো। এখন তুই আমাকে বল, আমি এইটাকে বলতে পারবো ডি মিউ ইন্টু এ মাইনাস ডি মিউ ড্যাশড ইন্টু এ ড্যাশড। আরে না লিখলেও হবে, চ লিখবো না চল, তাহলেও হবে। স্যার বইতে তো এরকম ভাবে আছে, আরে একই জিনিস লিখেছে বইতে, আয় এইখানে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ লিখে দিচ্ছি। একই তো ব্যাপার অ্যাডজাস্ট করেছি মিউ মাইনাস ওয়ান দিয়ে, মাইনাস সেম ভাবে একে অ্যাডজাস্ট কর, মিউ ভি ড্যাশড মাইনাস মিউ আর ড্যাশড বাই মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশড। লিখতে পারবো নি অ্যাডজাস্ট করে? হ্যাঁ স্যার অ্যাডজাস্ট করতে পারবো। এইটা কি ছিল, ওমেগা, আর এটা কি ডেল্টা, আর এটা কত ওমেগা ড্যাশড মাইনাস ডেল্টা ড্যাশড। ইহাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। দেখ সেম এসছে, সেম খালি ঘুরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে তোর আগের কেসটা করলি, এই দুটো আগেরটা করেছিস ডান হাত থেকে বাম হাত, এইটা করলি বাম হাত থেকে ডান হাত। স্যার এই দুটোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, বোর্ডসে দিতে পারে। এরপরে এইখান থেকে বিক্ষেপণটা একটুখানি তোদের সিলেবাসে আছে, অনেক জিনিসই তোদের সিলেবাসে নেই, কিন্তু আমি এইখানে বলে দিচ্ছি যদি আসে, বলা তো যায় না। সেই জন্য এই যে ধর প্রথম ক্রমের রামধনু, দ্বিতীয় ক্রমের রামধনু, এই জিনিসগুলো তোদের কিন্তু সিলেবাসে নেই, তবুও আমি বলে দিচ্ছি, সেগুলো একটু রিডিং মেরে রাখবি বা দেখে রাখবি, দেখে নোটসটা বানিয়ে রাখবি, ঘরে একটু পড়ে নিবি। ওকে চলো নেক্সট হেডিং মারো। দেখ এরপর হচ্ছে শুদ্ধ বর্ণালী। বাচ্চাবেলায় পড়েছিস ক্লাস 10-এ, যে বর্ণালীতে একটি বর্ণের আলো অন্য বর্ণের আলোর উপরে কি হবে, পড়বে না। না পড়ার ফলে তুই সুস্পষ্টভাবে প্রতিটা বর্ণকে দেখতে পাবি, তাকে কি বলবো, শুদ্ধ বর্ণালী। আর যদি একটি বর্ণ অন্য বর্ণের উপর কি হয়ে যায়, পড়ে যায়, তখন কি হবে, তুই সুস্পষ্টভাবে প্রত্যেকটা বর্ণকে দেখতে পাবি না, তখন তাকে বলবো অশুদ্ধ বর্ণালী। ঠিক আছে, শুদ্ধ বর্ণালী কিভাবে গঠিত হয়? স্যার আমি এখানে একটা ছিদ্র নিয়েছি, ছিদ্র থেকে এস আলোক উৎস, এস হচ্ছে আলোক উৎস, এই এসটাকে এই প্রথম লেন্সের ফোকাসে রেখেছি, যাতে কি হয়, প্যারালাল রশ্মিগুলো বেরোয়। এরপর প্রিজম দ্বারা প্রতিফলিত হয়ে এই বিচ্ছুরিত হয়ে তারপর প্রতিষ্ঠিত হয়ে এই লেন্সের মাধ্যমে আবার তাদেরকে কি করেছি, একই জায়গায় করেছি। মানে প্রথমে প্যারালাল ছিল, প্রথম এই লেন্সটা কি প্যারালাল করার জন্য ইউজ করেছি, দ্বিতীয়টা প্যারালাল গুলোকে আবার কনভার্জ করার জন্য ব্যবহার করেছি। করলে দেখছি এরকম ভাবে, দেখ প্রত্যেকটা বর্ণ লাল বর্ণ লাল বর্ণের উপরে পড়েছে, আর ঠিক হয়নি, লাল বর্ণটার একটু এদিকে যাবে, এটা একটার উপরে আর একটা পড়ে গেছে। যাই হোক, এটা লাল বর্ণটা ঠিক এরকম হবে না, লাল বর্ণটা এরকম জায়গায় যাবে, আর নীল বর্ণটা এরকম, আঁকাটা একটু ভুল হয়ে গেছে, লাল বর্ণ আলাদা নীল বর্ণ আলাদা, এই যে আলাদা আলাদা বর্ণ হচ্ছে, এটাকেই বলবো শুদ্ধ বর্ণালীর গঠন। তুই বইতে দেখবি ছবি দেওয়া আছে। নেক্সট কি না, শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত। স্যার ইম্পর্টেন্ট যদি দেয়, এগুলো আগে সিলেবাসে ছিল, তোদের নেই, কিন্তু তোদের এগুলো কিন্তু নেই, এবার যদি দিয়ে দেয় কিছু করার নেই। শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত কি, ছিদ্রটিকে খুব সূক্ষ্ম হতে হবে, খুব সূক্ষ্ম। কোন ছিদ্রটা? স্যার এই ছিদ্রটা, যে আলোক উৎসের যে ছিদ্র, সেই ছিদ্রটাকে খুব সূক্ষ্ম হতে হবে। ছিদ্র সূক্ষ্ম না হলে অনেক আলোক রশ্মি প্রিজমে পড়ে অশুদ্ধ বর্ণালী গঠন করে দেবে। নেক্সট কি, ছিদ্রটিকে প্রথম উত্তল লেন্স L1 এর ফোকাসটায় রাখতে হবে, যাতে, কেন ফোকাসে রাখতে হবে, যাতে লেন্স থেকে প্রতিসরণের পর নির্গত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। ওই যে বললাম সমান্তরাল, সমান্তরাল হলে কি হবে, একই বর্ণের বিভিন্ন রশ্মিগুচ্ছ প্রিজম থেকে সমান চ্যুতিতে নির্গত হবে, সুবিধে পাওয়া যাবে, তবে শুদ্ধ বর্ণালী হবে। আর একটা কি, প্রিজমকে এমন ভাবে রাখতে হবে যাতে মধ্যবর্তী হলুদ বর্ণের রশ্মি প্রিজম দ্বারা প্রতিসরণের পরে ন্যূনতম চ্যুতিতে নির্গত হয়। এর ফলে কি হয়, যদি হলুদ বর্ণের রশ্মিটার চ্যুতি ন্যূনতম হয়, অন্য রশ্মিগুলোর চ্যুতি প্রায় থাকে না বললেই চলে, চ্যুতি প্রায় ন্যূনতম হয়, প্রায় ন্যূনতম হয়ে যাবে। সেই জন্য এই তিনটে কারণ বা শর্ত তুই পড়ে রাখবি। নেক্সট হচ্ছে রামধনু। আলোক বিচ্ছুরণের একটা প্রাকৃতিক ঘটনা কি, রামধনু। রামধনু দু রকমের হয়,
একটা হচ্ছে প্রথম ক্রমের রামধনু আর একটা হচ্ছে দ্বিতীয় ক্রমের রামধনু। স্যার প্রথম ক্রমের রামধনু কি? প্রথম ক্রমের রামধনুতে কি হয়, এখানে যেমন এঁকেছি দেখ, এইগুলো হচ্ছে সূর্য থেকে আগত লাল বর্ণের রশ্মি, জলকণায় প্রথমবার প্রতিফলিত হয়ে এরকম ভাবে বেরোয়। জলকণার ভিতরে একবার প্রতিফলনের পর নির্গত রশ্মি এরকম। কি হয় না, এখানে মনে কর দুটো জলকণা আছে, পরস্পর পরপর দুটো জলকণা আছে, সূর্য রশ্মি এলো, এর ভিতরে একবার প্রতিফলিত হলো, হয়ে বেগুনি আর লাল বর্ণের আলোতে বিভাজিত হলো। এরপর আর একটা রশ্মি যে এই জলকণায় আসছে, সেও কি হচ্ছে, বিভাজিত হচ্ছে, এর ব্লু আর এও তো ভাঙবে, বেগুনি আর লাল বর্ণেতে ভাঙছে। তখন এর বেগুনি বর্ণ আর এর লাল বর্ণ পর্যন্ত এই জায়গাটাতে একটা কালার ব্যান্ড তৈরি করে। মানে এখানেই রামধনুটা তুই দেখতে পাস, এখানেই রামধনুটা 7টা কালারের ব্যান্ড তৈরি হয়, সেটাকে আমরা বলবো প্রথম ক্রমের রামধনু। এবং আমি যদি দর্শকের চোখ থেকে, এটা দর্শকের চোখ থেকে একটা রেখা টানি, এই বেগুনি বর্ণের সঙ্গে দর্শকের যে রেখা তার সঙ্গে 40 ডিগ্রি কোণ করবে, এবং দর্শকের চোখ থেকে যে রেখা তার সঙ্গে লাল বর্ণটা কত অ্যাঙ্গেল করবে, 42 ডিগ্রি। নীল বর্ণ করবে হচ্ছে 40 ডিগ্রি আর লাল বর্ণ করবে 42 ডিগ্রি। তখন সেই রামধনুটাকে আমরা বলবো প্রথম ক্রমের রামধনু। কেন হয় না, প্রথম একবার গিয়ে জলকণার ভিতরে গিয়ে একবার প্রতিফলন হয়, প্রথমে প্রতিসরণ হয়, প্রথমে এখানে প্রতিসরণ হবে, তারপর ভিতরে গিয়ে প্রতিফলন হবে, এইখানে এসে বিচ্ছুরণ ঘটবে। মানে এইখানটা কি হচ্ছে, প্রতিসরণ কারণ মাধ্যমে চেঞ্জ হচ্ছে, এইখানে হয় হচ্ছে প্রতিফলন, জলকণার ভিতরে প্রতিফলন। মানে বায়ু থেকে জলকণার ভিতরে গিয়ে, জলকণার ভিতরে যখন হয় ঢোকে তখন হচ্ছে প্রতিসরণ, জলকণার ভিতরে প্রতিফলন, জলকণা থেকে আবার বায়ুতে যখন বেরোয় তখন এই জায়গাটায় হয় বিচ্ছুরণ হয়েছে। এই রকম ভাবে আমাদের প্রথম ক্রমের রামধনু মানে তৈরি হয়, হয়েছে। চলো এবার দ্বিতীয় ক্রমের রামধনু দেখবো। স্যার প্রথম ক্রমের রামধনুতে একটা ব্যাপার আছে যে আলোক রশ্মির চ্যুতি এবং ন্যূনতম চ্যুতির শর্ত, ইম্পর্টেন্ট ওটা। অনেক জায়গার বাইরেকার যারা এন্ট্রান্স দেয় তাদের সিলেবাস ওটা করানো হয়, যারা জেই বা নিট দেয় তাদের করানো হয়। তো ডেফিনেটলি আই হ্যাভ টোল্ড ইউ, আই অলসো ডু, আমিও করাবো, চাপ নেই। কিন্তু তার আগে দ্বিতীয় ক্রমের রামধনুটা দেখে নিই। দ্বিতীয় ক্রমের রামধনু কি? দ্বিতীয় ক্রমের রামধনু, স্যার সূর্যরশ্মি আসছে, এই দুটো জলকণার প্রথম কাজ কি, এইখানে যখন সাদা রশ্মিটা আসছে, এইখানে কি হবে, প্রতিসরণ করে জলকণার মাধ্যমে গেল, গিয়ে প্রতিফলন করে এইখান থেকে কি হচ্ছে, বিচ্ছুরণ, লাল আলো বেগুনি আলো বেরিয়ে গেল। এরপর আবার এই যে সূর্যরশ্মিটা এইখানে এসে কি হলো, প্রতিসরণ করে ভিতরে গেল, জলকণার ভিতরে গিয়ে প্রতিফলন করে এইখানে এসে এই জায়গায় যখন জলকণা থেকে বেরোচ্ছে বায়ুতে তখন করবে বিচ্ছুরণ, আবার লাল আলো আর এখানে বেগুনি আলো। এবার লাল থেকে ঠিক এই জায়গাটাতে বর্ণালীটা তৈরি করবে, 7টা আলোর পটি তৈরি করবে। তুই একদম যে আলাদা আলাদা 7টা কালার নয়, 7টা কালার মিশে থাকবে। এইখানে হচ্ছে আমরা রামধনুটা দেখতে পাই। এইটা হচ্ছে আমাদের দর্শক আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের রামধনু। এর বিশেষত্ব কি স্যার? দ্বিতীয় ক্রমের রামধনুর বিশেষত্ব কি স্যার? যে দর্শকের অনুভূমিক যে রেখা, দর্শকের চোখ থেকে যে রেখা, সেই রেখার সঙ্গে লাল আলোটা 52 ডিগ্রি কোণ করে এবং বেগুনি আলোটা 55 ডিগ্রি কোণ করে। এটাই হচ্ছে প্রথম ক্রম আর দ্বিতীয় ক্রমের রামধনুর মধ্যে বেসিক নলেজ। বাকি তুই বইটা একটু রিডিং করবি, তুই বুঝে যাবি। আর মানে দেয় না, সচরাচর দেয় না। এবার আমরা দেখব প্রথম ক্রমের রামধনুর মধ্যে যখন আলোক রশ্মি পড়ে তখন ন্যূনতম চ্যুতি কত হয়। এটা ইম্পর্টেন্ট স্যার, বিভিন্ন বাইরেকার জায়গায় এই সূত্রটা মনে রাখতে হয়, অঙ্ক দেয়। চলো দেখি, দেখ প্রথম ক্রমের রামধনুতে আলোক রশ্মির চ্যুতি কত হয় সেটা বার করব। এখানে দেখতে পাচ্ছিস এ থেকে একটা রশ্মি এসছে, মানে এ বি একটা রশ্মি বি বিন্দুতে আপতিত হয়েছে। আপতিত হলে এখানে প্রতিসরণ হবে, স্যার এটা জলকণা। এইখানে প্রতিসরণ মানে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর কত, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ কত আর। ধর এই জলকণা, এটা হচ্ছে জলকণা, এই জলকণার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ,
আর এখানে কি আছে, বায়ু, বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে 1, এটা আমরা জানি। এখন বি বিন্দুতে রশ্মির চ্যুতি কত বল, রশ্মির চ্যুতি কত হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু, বা এমনি লেখ না, রশ্মির চ্যুতি কত স্যার, আই মাইনাস আর, চ্যুতি হচ্ছে আই মাইনাস আর, হয়েছে। এবার এইখান থেকে কি হয়েছে, রশ্মিটা গিয়ে এইখানে কি হয়েছে, প্রতিফলন ঘটেছে, আরে মাধ্যমের তো চেঞ্জ হয় না, তাহলে এইটা যদি আর হয়, এটা কত হবে আর, এই আর যদি প্রতিফলন কোণ হয় এখানেও কত হবে আর, তার মানে এইটা কত হচ্ছে, এইখানে সি বিন্দুতে রশ্মির চ্যুতি কত হবে স্যার, 180 মাইনাস 2r, এই যে আর 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 2r, 2r নয়, এটা টোটালটাকে এখানে বাড়া না, এটা বাড়ি দে, তাহলে কত হচ্ছে 180। সো কত চ্যুতি কত হচ্ছে, এরকম সোজা যাওয়ার কথা ছিল, না গিয়ে কি হচ্ছে এদিকে গেছে, তাহলে এটা 2r আর এটা কত, টোটালটা 180। সো দিস শুড বি চ্যুতি কত, 180 মাইনাস 2r। ওকে স্যার, আন্ডারস্টুড। এরপর বি বিন্দুতে গিয়ে রশ্মি আবার কি প্রতিষ্ঠিত হয়েছে, এইখানে এইটা যদি আপতন কোণ হয়, এটাও আপতন, মানে এটা প্রতিফলন কোণ, এটাও আর হবে। কেন স্যার, এটা ব্যাসার্ধ সেম, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা আর এই কোণটা সেম হবে, এখানেও তাই, এটা ব্যাসার্ধ, এই কোণ যা হবে এইটা তাই হবে। সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন দুটো কোণ কি হতো, সমান হতো। আচ্ছা, এইখানে কত চ্যুতি ঘটেছে, ডি বিন্দুতে কত চ্যুতি ঘটেছে, চ্যুতি ঘটেছে হচ্ছে আই মাইনাস আর, তাহলে দর্শক যদি এইখান থেকে দেখে, তাহলে দর্শকের সাপেক্ষে কত চ্যুতি ঘটবে স্যার, তাহলে দর্শকের সাপেক্ষে রশ্মির মোট চ্যুতি কত হবে, বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস, রশ্মির মোট চ্যুতি সেটাকে ডেল্টা দিয়ে লিখছি, এখানটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস, এই বি বিন্দুতে প্রতিসরণ হচ্ছে, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। স্যার লঘু থেকে ঘনতে যাচ্ছে, 2r তা নর্মাল সরে আসবে, তাহলে কি আই গ্রেটার দেন আর, লঘু থেকে ঘন তখন কি হতো, চ্যুতি কোণ আই মাইনাস আর হতো, আই মাইনাস আর। আবার এইখানে যাচ্ছে, প্রতিফলন হচ্ছে, বেরোচ্ছে না তো রশ্মি, প্রতিফলিত হচ্ছে, প্রতিফলনের ক্ষেত্রে এইটা যা অ্যাঙ্গেল হবে এটা তাই হবে, কেন স্যার, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ সেম, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা যা হয় এই কোণটা তাই হয়। সো দিস ইজ আর। এটা যদি আপতন কোণ হয়, প্রতিফলন হচ্ছে, তার মানে এটাও প্রতিফলন কোণ হবে, সেম হতে হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, সেম হয়, তাহলে এটা আর, তাহলে এইখানে চ্যুতি কত ঘটছে, এটা বাড়ি নে, তাহলে এই গোটা কোণটা কত 180, চ্যুতি কত এতটা, তাহলে 180 মাইনাস 2r, সেটাই করেছি। তারপর এইখানে এসে আবার প্রতিসরণ ঘটছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে আই বেশি হয়ে যাবে, তখন আই মাইনাস আর চ্যুতি কোণ। আচ্ছা, তাহলে মোট চ্যুতি কত, সাপটে যোগ আই মাইনাস আর প্লাস 180 মাইনাস 2r মাইনাস প্লাস আই মাইনাস আর, বা ডেল্টা সমান্তর কত এলো না স্যার, 2i মাইনাস 4r প্লাস 180 ডিগ্রি, এটা হচ্ছে তোর মোট চ্যুতি ঘটে, দর্শকের সাপেক্ষে মোট চ্যুতি কত, এটা হয়েছে, এইটা দর্শকের সাপেক্ষে মোট চ্যুতি এটা। এবার আমি এই চ্যুতিটা ন্যূনতম হওয়ার শর্ত বার করছি, আলোক রশ্মির চ্যুতি ন্যূনতম হলে, আলোক রশ্মির চ্যুতি ন্যূনতম হওয়ার শর্ত স্যার, যে কোনো জিনিস ন্যূনতম মানে সর্বনিম্ন, সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার শর্ত কি ছিল, তাকে ডেরিভেটিভ, কার সাপেক্ষে, ডেল্টা শুড বি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আই দ্যাট ইজ ইকুয়াল টু 0। ডেরিভেটিভ করে শূন্য করতে হলে কি হতো, ডেরিভেটিভ করে শূন্য করতে হবে, শর্ত বেরোবে কার,
যার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বার করতে হবে। ন্যূনতম মানে কি? সর্বনিম্ন। সর্বোচ্চ বা সর্বনিম্নর শর্ত হচ্ছে, তুই শর্ত সেরকম ভাবেই পাবি, তার কন্ডিশন হচ্ছে যে তাকে ডেরিভেটিভ করে শূন্য করো। কার রেসপেক্টে? যার উপর সে ডিপেন্ডেন্ট। এ কার উপর ডিপেন্ডেন্ট স্যার? আই এর উপর। স্যার কেন, আর এর উপরেও তো ডিপেন্ডেন্ট। না 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 না, আটটার উপর ডিপেন্ড করছে, কিন্তু আটটা আবার কার উপর ডিপেন্ড করছে? আই এর উপর। তার মানে পুরো ডেল্টাটা কার উপর নির্ভর করে? আই এর উপর। বুঝেছিস না বুঝিনিস? স্যার এখানে আর আছে, এ আর এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আর কি? আর তো আই এর উপর ডিপেন্ডেন্ট। আই বাড়লে আর বাড়বে, আই কমলে আর কমবে, এই তো ব্যাপার। তাহলে একে আই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে শূন্য করব। কত হবে স্যার? ডিডিআই অফ বলো 2i মাইনাস 4r প্লাস 180 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 0 করতে হবে। বা দেখ, একে ডেরিভেটিভ করলে 2 মাইনাস একে ডেরিভেটিভ করলে 4 dr di, এ তো স্যার কনস্ট্যান্ট সংখ্যা 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো dr বাই dr di ইজ ইকুয়াল টু হাফ, এটাই আসছে। এখন দেখ স্যার, আমি এখানে স্নেলের সূত্র ইউজ করতে পারবো? স্নেলের সূত্র আমি এখানে ইউজ করতে পারবো? ইয়েস স্যার। বি বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। বি বিন্দুতে প্রতিসরণ হয়েছে, বি বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। স্নেলের সূত্র ব্যবহার করে পাই। স্যার কিছু নেই, সোজা জিনিস, সোজা জিনিস, একদম কিছু নেই। কি পাবো স্যার? স্যার 1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর। এই যে স্যার, আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন, প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন লিখেছি। এইখান থেকে আমায় বল সাইন আর সমান কত হবে? সাইন আই বাই মিউ, সাইন আই বাই মিউ। এখান থেকে যদি আমি ডেরিভেটিভ করি, উভয় পক্ষে অবকলন কর আই এর সাপেক্ষে, উভয় পক্ষে আই এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে আই এর সাপেক্ষে অবকলন করি, অবকলন করি। সো সাইন আর এর ডেরিভেটিভ কি হয়? কস আর ডি আর ডি আই সমান 1 বাই মিউটা কনস্ট্যান্ট রয়ে গেল। সাইন আই এর ডেরিভেটিভ কি স্যার? কস আই। এখন তুই আমায় বল কস আর ইজ ইকুয়াল টু ডি আর ডি আই ইজ হাফ, এখানে হাফ লিখতে পারবি। হাফ ইজ ইকুয়াল টু কস আই বাই মিউ, কস আই বাই মিউ। তাহলে এইখান থেকে তুই কস আর, আচ্ছা এইটাকে কস আর ইন্টু হাফ, এইটাকে তুই, আমি কস আইটা বার করতে চাইছি যে আপতন কোণটা কত হবে। চ্যুতি কোণ সর্বনিম্ন হলে সর্বনিম্ন হতে হবে, কন্ডিশন আমার বেরিয়ে এসছে, ডি আর ডি আই হাফ হতে হবে। আর এইখান থেকে তুই এখান থেকে পেলি কত না, কস আর ইজ ইকুয়াল টু 2 cos i বাই মিউ, এটা পাচ্ছি। এখন আমাকে বল cos স্কয়ার আর সমান কত লিখতে পারবো? cos স্কয়ার আর সমান কত লিখতে পারবো? 4 cos স্কয়ার i বাই মিউ স্কয়ার লিখতে পারবো? হ্যাঁ স্যার। এখান থেকে সাইন আর পেয়েছি এইটা, সাইন আর পেয়েছি এইটা। তাহলে আমি করছি সাইন স্কয়ার আর, সাইন স্কয়ার আর প্লাস কস স্কয়ার আর, কস স্কয়ার আর কত হয় স্যার? 1 হবে, ম্যাথামেটিক্স তাই বলছে। বা সাইন স্কয়ার আর মানে কত বল? সাইন স্কয়ার আর মানে সাইন স্কয়ার আই, সাইন স্কয়ার আই বাই মিউ স্কয়ার প্লাস কস স্কয়ার আর কত এসছে? 4 cos স্কয়ার আই, 4 cos স্কয়ার আই
by mu square is equal to 1. So I can get sin square I plus 4 cos square I is equal to mu square, বা sin square I plus 4 cos square টাকে আমি এরকম ভাঙছি, cos square I plus 3 cos square I সমান mu square। এবার স্যার এইটা মানে 1 নয়? ইয়েস স্যার, 1 plus 3 cos square I is equal to mu square, বা 3 cos square I is equal to mu square minus 1, বা cos square I is equal to mu square minus 1 by 3. So cos I your under root mu square minus 1 by 3. This is your cos I. আমি আইটাকে কসের আন্ডারে নিয়ে এলাম। দিস ইজ ইয়োর চ্যুতি কোণ সর্বনিম্ন হওয়ার শর্ত। কস অফ আই কত হবে? মিউ স্কোয়ার মাইনাস 1 বাই 3। এখানে যদি না দেখতে পারস আমি এখানে লিখে দিচ্ছি, কস আই ইজ ইকুয়াল টু আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস 1 বাই 3। দিস ইজ ইয়োর ন্যূনতম হওয়ার ন্যূনতম হওয়ার শর্ত। তো স্যার এইটা একটু ইম্পর্টেন্ট, বাইরেকার জায়গায় কোশ্চেন দেয়। এরপর আছে বর্ণালী। কি বর্ণালী? না নিঃসরণ বর্ণালী। একটা যন্ত্র আছে যেখানে যে কোনো বস্তুকে উদ্দীপ্ত করলেই সেখান থেকে বর্ণালী ক্রিয়েট হয়। তার জন্য যন্ত্র আছে মানে নিঃসরণ বীক্ষণ যন্ত্র, তাকে ইউজ করে এগুলো করা হয়। সেইখানে যে সমস্ত বর্ণালী আছে তার উৎস বৈশিষ্ট্য কেন হয় এটা জানতে হবে। আর হচ্ছে সৌর বর্ণালী, যেগুলো তোদের সিলেবাসে কিন্তু নেই। এবার আমি কি বলতো বলে দিচ্ছি, কারণ তোকে বাইরেকার হয়তো জায়গায় কোশ্চেন দিতে পারে, তোদের সিলেবাসে কিন্তু কোশ্চেন হয় না। এটা আগে ছিল, আমাদের আমলে ছিল এই পার্টটা। ঠিক আছে, চলো দেখি। বিভিন্ন প্রকারের বর্ণালী, মানে এই জায়গাটাকে সাধারণত কোশ্চেন দেয় না, কিন্তু তবুও আমরা এইখানটা একটু রিডিং করব। মানে তোরা যখন পড়বি তখন রিডিং মারলে লিখতে পারবি। কি বলছে? যে কোনো আলোক উৎস থেকে নির্গত আলোক বিচ্ছুরণ ঘটিয়ে আমরা বর্ণালী পেতে পারি। যে কোনো একটা আলোক উৎসকে যদি আমরা বিচ্ছুরণ ঘটাতে পারি তাহলে কি হবে? বর্ণালী তৈরি হবে। বেশ স্যার, এই বর্ণালী বিভিন্ন ধরনের হতে পারে। পারমাণবিক তত্ত্ব, যেটা তোরা অ্যাটমিক থিওরি, তোরা যেটা ক্লাস 11-এর কেমিস্ট্রিতে পড়েছিস, আবার 12-এ পড়তে হবে, এই সেমিস্টারেই পড়বি। সেখানে অ্যাটমস অ্যান্ড নিউক্লি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আবার পড়তে হবে। এগুলো থেকে বিভিন্ন ধরনের বর্ণালী সৃষ্টির কারণ পাওয়া যায়, এই নিয়ে পরমাণু অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দেখ বইতেও দেয়া আছে যে পরমাণু চ্যাপ্টারে আমরা আরো ডিসকাস করব। কি? বিভিন্ন আলোর উৎস থেকে যে সমস্ত বর্ণালী পাওয়া যায় প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, এমিশন স্পেকট্রাম, আর একটা হয় শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওই যে হয় না, ইমিসিভ পাওয়ার, এমিশন হতো, অ্যাবজর্পশন হতো, অ্যাবজর্পটিভ পাওয়ার পড়েছিলিস ক্লাস 11-এ। আরে তাপে পড়েছিলিস, তাপ সঞ্চালনে পড়েছিলিস। তাহলে নিঃসরণ বর্ণালী কি? যে কোনো বস্তুকেই এমনভাবে উদ্দীপ্ত করা সম্ভব যাতে সেটি আলো নিঃসরণ করে। এই আলোর প্রকৃতি বস্তুর উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভরশীল। এই আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে স্পেকট্রোস্কোপে যে বর্ণালী সৃষ্টি করে তাকে নিঃসরণ বর্ণালী বলে। একটা যন্ত্র আছে যেটা বর্ণালী নিঃসরণ যন্ত্র, স্পেকট্রোস্কোপ। সেইখানে আমরা বর্ণালীগুলো যে নিঃসরণ হয় তাকেই আমরা বলবো নিঃসরণ বর্ণালী। কোনো বস্তুকে অনেকভাবে উদ্দীপ্ত করা হয়, যেমন বস্তুটির উষ্ণতা বাড়িয়ে, গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে অল্প চাপে রেখে তার মধ্যে দিয়ে তড়িৎ মোক্ষণ করলে, ইলেকট্রিক ডিসচার্জ করলে। তো স্যার এইরকম ভাবে নিঃসরণ বর্ণালী আবার তিনটে হয়। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, একটা হচ্ছে রেখা বর্ণালী, আর একটা হচ্ছে পটি বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী কেন নিরবিচ্ছিন্ন বর্ণালীকে নিরবিচ্ছিন্ন নাম দিয়েছে এটা ইম্পর্টেন্ট। মানে পরমাণু চ্যাপ্টারটাও এটাই পড়তে হবে তোকে। যে নিঃসরণ বর্ণালীতে লাল থেকে বেগুনি এই 7টি রঙই উজ্জ্বল পটির আকারে পরপর অবিচ্ছিন্নভাবে সাজানো থাকে তাকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলা হয়। এই বর্ণালীর মাঝে, মানে এক একটা কালারের মাঝে
অর্থাৎ লাল থেকে বেগুনির মধ্যে কোনো ফাঁক থাকে না, এর একভাবে বলা যায়, আর একভাবে বলা যায় এই বর্ণালী কোনো কালো বা অন্ধকারাচ্ছন্ন রেখা বা পটি দ্বারা একাধিক অংশে বিভক্ত থাকে না, তাই এটির নাম নিরবিচ্ছিন্ন বর্ণালী। মানে একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণের মাঝে যে কালো রং থাকে, মানে কালো কালার থাকে, মানে কালো থাকে, মানে অন্ধকার অংশ থাকে, সেটা এতে থাকে না, তাই একে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে। স্পষ্টতই এই বর্ণালীতে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো উপস্থিত থাকে। এখন এর উৎস কি? তোকে দেয় নিরবিচ্ছিন্ন বর্ণালী কাকে বলে? উৎস। উচ্চ উষ্ণতার দরুন ভাস্বর, কঠিন ও তরল পদার্থ থেকে এই ধরনের বর্ণালী নির্গত হয়। যেমন জ্বলন্ত বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, শ্বেততপ্ত গলিত ধাতু ইত্যাদি। উৎস হয়ে গেল। এর সঙ্গে কি না বৈশিষ্ট্য লিখতে দেয়। এর সঙ্গে তোকে কি লিখতে দেবে না ম্যাক্সিমাম হলে তোকে বৈশিষ্ট্য লিখতে দেবে। স্যার এইগুলো আমরা পরমাণু চ্যাপ্টারতে আবার পড়তে হবে, তো বেটার এইখানেই পড়ে ফেল। যেমন দেখ বৈশিষ্ট্য, নিরবিচ্ছিন্ন বর্ণালীর হলুদ অংশটির উজ্জ্বলতা সর্বাপেক্ষা বেশি এবং হলুদ থেকে দু প্রান্তের দিকে অর্থাৎ লাল ও বেগুনি প্রান্তের দিকে উজ্জ্বলতা ক্রমশ হ্রাস পায়। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় থাকে? হলুদ। হলুদ থেকে উপরে কি লাল আর নিচে কি বেগুনি। যত দু ধারে যাবি তত আস্তে আস্তে উজ্জ্বলতা হ্রাস পাবে। বেশ স্যার, বুঝতে পারলাম। নেক্সট কি? নেক্সট দেখ প্রত্যেকটার কাকে বলে উৎস আর একটা করে বৈশিষ্ট্য। এরপর হচ্ছে রেখা বর্ণালী। যে নিঃসরণ বর্ণালীতে বিভিন্ন রঙের কয়েকটি সূক্ষ্ম সূক্ষ্ম সমান্তরাল রেখা বিচ্ছিন্নভাবে দেখা যায় তাকে রেখা বর্ণালী বলা হয়। এই বর্ণালী রেখাগুলির মাঝে কালো পটি থাকে, অর্থাৎ রেখাগুলি বাদ দিয়ে বর্ণালীর বাকি সব অংশই অন্ধকারাচ্ছন্ন। মানে শুধু রেখাগুলো বাদ দিয়ে সব জায়গায় কি আছে? অন্ধকার আছে, তাই এটির নাম রেখা বর্ণালী। স্পষ্টতই এই বর্ণালীতে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো উপস্থিত থাকে না, সব ধরনের বর্ণের আলো উপস্থিত এতে থাকে না। উৎস কি? কোনো গ্যাসীয় পদার্থ ভাস্বর হলে তার পরমাণু থেকে নিঃসৃত আলোর বর্ণালী রেখা বর্ণালী হয়। যেমন মোক্ষণ নলে মানে ডিসচার্জ টিউবে স্বল্প চাপে কোনো মৌলিক গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ মোক্ষণ ঘটালে বাষ্পবাতি মানে ভাস্বর ল্যাম্প, বাষ্পবাতি মানে হচ্ছে ভেপার ল্যাম্প থেকে বা কোনো লবণকে বুনসেন শিখায় ধরলে যে আলো নির্গত হয় তার থেকে রেখা বর্ণালী পাওয়া যায়। মানে তোর কাছে এখন একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যে কোনো বস্তুকে যদি আমরা ঠিকঠাক ভাবে উদ্দীপ্ত করতে পারি, সে কি করবে? বর্ণালী নিঃসরণ মানে তার বিচ্ছুরণ ঘটবে, আলোর বিচ্ছুরণ ঘটবে। বৈশিষ্ট্য কি? বিভিন্ন ধরনের পরমাণুর থেকে নিঃসৃত আলো বিভিন্ন ধরনের রেখা বর্ণালী গঠন করে, তাই বলা যায় রেখা বর্ণালী পরমাণু বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য। তাহলে পরমাণু কি? মৌলিক পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এই আমাদের রেখা বর্ণালী। নেক্সট পটি বর্ণালী কি? যে নিঃসরণ বর্ণালীতে বিভিন্ন রঙের কয়েকটি উজ্জ্বল আলোর পটিকে বিচ্ছিন্নভাবে দেখা যায় তাকে বিচ্ছিন্ন বর্ণালী বলে। কোনো রেখাকে মোটা করে দিলেই সেটি পটির আকৃতি নেয়। এই বর্ণালীর উজ্জ্বল পটিগুলির মাঝে কালো পটি থাকে, অর্থাৎ উজ্জ্বল পটিগুলি বাদ দিয়ে বর্ণালীর বাকি সব অংশই অন্ধকারাচ্ছন্ন, তাই এটির নাম পটি বর্ণালী। সেই জন্য একে পটি বর্ণালী বলে। মানে আমি তোকে আবারও বলছি, এইখানটা শুধু তুই রিডিং পড়লেই লিখতে পারবি, শুধু রিডিং আর কিচ্ছু না, রিডিং পড়লেই তোর মনে থাকবে। উৎস কি? কোনো গ্যাসীয় পদার্থ ভাস্বর হলে তার অণু থেকে নিঃসৃত আলোর বর্ণালী পটি বর্ণালী হয়। যেমন মোক্ষণ নলে স্বল্প চাপে অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের মধ্যে দিয়ে কম ভোল্টেজে তড়িৎ মোক্ষণ ঘটালে যে আলো নির্গত হয় তার থেকে পটি বর্ণালী পাওয়া যায়। তার মানে এটাকে বলা যায় এটা অণুর একটা ধর্ম। যে কোনো অণুর ক্ষেত্রে আমরা কি পাবো? না পটি বর্ণালী পাবো। বৈশিষ্ট্য কি? প্রত্যেকটি পটির একদিক খুবই উজ্জ্বল এবং সীমারেখা স্পষ্ট। পটির এই দিককে পটি শীর্ষ বলা হয়। এই দিক থেকে অন্য দিকে গেলে পটির উজ্জ্বলতা ক্রমশ কমতে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সঙ্গে মিশে যায়, ফলে এই দিকের সীমারেখা অস্পষ্ট। একটা বৈশিষ্ট্য হয়ে গেল।
পটি বর্ণালী হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণু থেকে নিঃসৃত আলোর বর্ণালী। তাই পটি বর্ণালী বিশ্লেষণ করে অণুর গঠন সম্পর্কে আমরা কি ধারণা পাই। নেক্সট, আবারও বলছি, এই জায়গাগুলো শুধু জাস্ট রিডিং মারবি, রিডিং মারলেই লিখতে পারবি। শোষণ বর্ণালী কি? সাদা আলো মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম কি? সাদা আলো যখন কোনো স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায় তখন সাদা আলোয় থাকা এক বা একাধিক বর্ণের আলো ওই স্বচ্ছ পদার্থে শোষিত হয়। ওই স্বচ্ছ পদার্থ থেকে নির্গত বাকি বর্ণের আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে বর্ণালী সৃষ্টি করে তাকে শোষণ বর্ণালী বলে। প্রথমে অ্যাবসর্ব করে, তারপর এমিট করে। এমিট করলে যে বর্ণালীটা পাওয়া যায়, প্রথমে অ্যাবসর্ব করছে, তারপরে এমিট করে, সেই ক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যায় তাকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী দুটো হয়, একটা রেখা শোষণ বর্ণালী আর একটা পটি শোষণ বর্ণালী। রেখা শোষণ বর্ণালী কি? যে শোষণ বর্ণালীতে বিচ্ছিন্নভাবে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কালো রেখা দেখা যায় তাকে রেখা শোষণ বর্ণালী বলে। কালো কালো রেখা দেখতে পাবি সূক্ষ্ম সূক্ষ্ম, তাকেই বলবো রেখা শোষণ বর্ণালী। তারপরে এর উৎস কি তাহলে স্যার? উৎস হচ্ছে এক পরমাণু কোনো গ্যাস বা বাষ্প নিম্ন চাপ ও তাপমাত্রায় বহিস্থ আলোক উৎস অপেক্ষা কম তাপমাত্রায় তার মধ্যে দিয়ে যাওয়া বহিস্থ আলোক উৎস নিঃসৃত আলোর সাহায্যে রেখা শোষণ বর্ণালী গঠন করে, যেমন সোডিয়াম বাষ্প, লৌহ বাষ্প, হাইড্রোজেন ইত্যাদি। যেমন শ্বেত তত্ত্ব কি? কার্বন আর্ক বাতি থেকে নির্গত সাদা আলোক রশ্মির পথে উত্তপ্ত সোডিয়াম বাষ্প রাখার ফলে সাদা আলোর অবিচ্ছিন্ন বর্ণালীতে দুটি কালো রেখা পাওয়া যায়। এটি সোডিয়ামের রেখা শোষণ বর্ণালী। উদাহরণ হয়ে গেল। আমি আবারও বলছি, সত্যি এইখানটা তুই রিডিং মারলেই না, রিডিং পড়লেই তুই লিখতে পারবি, মানে একটু তুই যদি ভালো করে রিডিং পড়িস লিখতে পারবি। কিন্তু এইখান থেকে কোশ্চেন সাধারণত আসে না। তুই পরমাণুর আন্ডারে যখন পড়বি তখন এইখান থেকে দিতেই পারে 1 নম্বরের কি 2 নম্বরের দুটো কোশ্চেন দিতেই পারে, যে উৎস আর একটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য অমুক বর্ণালীর দাও, যে কোনো একটা বর্ণালী দিয়ে তার উৎস আর বৈশিষ্ট্য তোকে লিখতে দেয়। স্যার বৈশিষ্ট্য কি? কালো রেখাগুলি পরস্পর সমান্তরাল এবং পরপর দুটি রেখার মধ্যে রঙিন অঞ্চল থাকে, মানে এরকম একটা রেখা, এরকম একটা কালো রেখা, এর মাঝখানে কি হবে? রঙিন অঞ্চল। রঙিন অঞ্চলটা এইখানে থাকে। নিঃসরণ রেখা বর্ণালীর মতো রেখা শোষণ বর্ণালীতে কালো রেখাগুলির অবস্থান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাসের প্রকৃতি যেমন হবে রেখাও সেরকম হবে। পটি শোষণ বর্ণালী কি? যে শোষণ বর্ণালীতে কয়েকটি কালো চওড়া পটি বিচ্ছিন্নভাবে দেখা যায় তাকে পটি শোষণ বর্ণালী বলা হয়। কালো পটিগুলোকে শোষণ পটি বলা হয়। এইখানে রেখা নয়, এখানে একটা করে পটি পাওয়া যায়, এরকম কালো কালো দুটো পটি পাওয়া যায়, সেই জন্য একে বলে পটি শোষণ বর্ণালী। উৎস কি? সাধারণত দ্বিপরমাণু ও বহু পরমাণু গ্যাস বা বাষ্প নিম্ন চাপ ও তাপমাত্রায় তার মধ্যে দিয়ে যাওয়া বহিস্থ আলোক উৎস নিঃসৃত আলোর সাহায্যে পটি শোষণ বর্ণালী গঠন করে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। বৈশিষ্ট্য কি? শোষণ পটিতে অসংখ্য কালো শোষণ রেখা ঘন সন্নিবিষ্ট থাকে। কোনো পদার্থের নিঃসরণ পটি বর্ণালীতে যেসব রঙিন পটি পাওয়া যায় পটি শোষণ বর্ণালীতে সেই সব পটির জায়গায় কালো পটির সৃষ্টি হয়। জাস্ট রিডিং, আর কিচ্ছু নয়। নেক্সট, এইরকম ভাবেই তোকে খালি পড়তে হবে এগুলো তুই তো অ্যাটমেতে পড়ে ফেলেছিস। স্যার সৌর বর্ণালী কি? সোলার স্পেকট্রাম কি? সূর্য থেকে আগত আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে বর্ণালী সৃষ্টি করে তাকে সৌর বর্ণালী বলা হয়। এইখানের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রনহপার রেখা। উচ্চ বিশ্লেষণী ক্ষমতাযুক্ত বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে ওই বর্ণালীতে অনেকগুলি কালো রেখা বর্তমান, মানে সূর্য থেকে আগত রশ্মি। বর্ণালীতে এই কালো রেখাগুলির অবস্থান সুনির্দিষ্ট। এই কালো কালো রেখাগুলো একটা নির্দিষ্ট করে অবস্থান আছে। এই কালো রেখার অস্তিত্ব থেকে বোঝা যায় যে সূর্যের অভ্যন্তর থেকে আগত আলোর কিছু কিছু অংশ সূর্যের পরিমণ্ডলে থাকা বিভিন্ন পদার্থ দ্বারা শোষিত হয়। মানে এই আলোগুলো থেকে, এই রেখাগুলো থেকে অনেক কিছু জিনিস আমরা জানতে পারিছি। সূর্যের পরিমণ্ডলের, সূর্যের অভ্যন্তরে থাকা আগত আলোর কিছু কিছু অংশ সূর্যের পরিমণ্ডলে থাকা বিভিন্ন পদার্থ দ্বারা শোষিত হয়। এটা ওই রেখাগুলোকে, কালো কালো রেখাগুলোকে এক্সামিন করে আমরা জানতে পেরেছি।
সুতরাং সৌর বর্ণালী প্রকৃতপক্ষে রেখা শোষণ বর্ণালী। 1801 সালে বিজ্ঞানী ওলাস্টন কালো রেখাগুলি সর্বপ্রথম লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করে এইগুলোর নামকরণ করেছিলেন কি না, কিন্তু ওলাস্টন দেখেছিলেন জার্মান বিজ্ঞানী 1814 খ্রিস্টাব্দে ফ্রনহপার বিজ্ঞানী বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে ওই রেখাগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সেই জন্য এই রেখাগুলিকে কি বলে? ফ্রনহপার রেখা বলে। ফ্রনহপার কালো রেখাগুলিকে এ থেকে কে পর্যন্ত অক্ষর দ্বারা চিহ্নিত করেন তিনি। আলাদা আলাদা নাম দিয়েছিলেন রেখাগুলোর। সৌর বর্ণালীর লাল অংশে এ বি ও সি রেখাগুলি, হলুদ অংশে ডি, সবুজ অংশে ই এফ, নীল অংশে জি এবং বেগুনি অংশে এইচ ও কে রেখাগুলি অবস্থিত। আলাদা আলাদা করে প্রত্যেকটাকে এক্সামিন করে একটা করে নাম দিয়েছিলেন এ থেকে কে পর্যন্ত, এবং কে কোন জায়গায় অবস্থিত সেইগুলোকে দেখেছিলেন। নেক্সট দেখ, দাঁড়া 1 মিনিট দাঁড়া। সেই ফ্রনহপার রেখা ওইগুলোকেই বলা হয়, রেখাগুলোকে কি বলবো? ফ্রনহপার রেখা। স্যার ফ্রনহপার রেখার উৎপত্তির কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রনহপার সৌর বর্ণালীর কালো রেখাগুলির উৎপত্তির কারণ নির্দেশ করতে পারেননি। জার্মান বিজ্ঞানী কারশফের সূত্র থেকে ফ্রনহপার রেখার উৎপত্তির ব্যাখ্যা দেওয়া হয়। কারশফের সূত্র তুই কোথায় পড়েছিস? তুই তাপে পড়েছিস, তাপ সঞ্চালনে পড়েছিলিস। এই সূত্রানুসারে যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণ করে, তাহলে সেই বস্তুটি ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণও করতে পারে। যে যেরকম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে, সে সেরকম ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোই কি করবে? শোষণ করবে। সূর্যের যে স্তরটিকে আমরা দেখতে পাই সেটিকে আলোকমণ্ডল বলা হয়। এই স্তরটিকেই সাধারণভাবে সূর্যপৃষ্ঠ হিসাবে ধরা হয়। আলোকমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় 5700 কেলভিন। এখানে উপস্থিত পদার্থগুলি গ্যাসীয় অবস্থায় থাকে। আচ্ছা, সূর্যের কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় 15 × 10⁶ কেলভিন। এই কেন্দ্রস্থল থেকে আসা বিকিরণ অপেক্ষাকৃত কম তাপমাত্রায় থাকা আলোকমণ্ডল ভেদ করে আসে, ফলে ওই বিকিরণ থেকে বিভিন্ন বর্ণের আলো আলোকমণ্ডল দ্বারা শোষিত হয়। ওই আলোকগুলো আলোকমণ্ডলে শোষিত হয়। আলোকমণ্ডলে উপস্থিত গ্যাসীয় পদার্থগুলি ভাস্বর হলে যেসব বর্ণালী রেখা নিঃসরণ করতে পারে তারা সেই সব রেখাগুলিকেই শোষণ করে। এই শোষণের জন্যই সৌর বর্ণালীতে কালো কালো ফ্রনহপার রেখার সৃষ্টি হয়। এই কারণে ফ্রনহপার রেখার সৃষ্টি হয়, এগুলোকেই ফ্রনহপার রেখা বলে। আবার এই যে সূর্য থেকে রশ্মিগুলো, এই যে স্পেকট্রামগুলো আসছে, বায়ুমণ্ডল ভেদ করে আসছে। এবার বায়ুমণ্ডলে কি আছে? অক্সিজেন গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, তাদের দ্বারা কিছু অংশ শোষিত হয়। ফলে সূর্যের সৌর বর্ণালীতে আরো কিছু এই আমাদের ফ্রনহপার রেখা বাদ দিয়েও কিছু কালো কালো দাগ থাকে। সেই কালো কালো রেখাগুলোকে বলা হয় টেলুরিক রেখা। কি বলা হয়? টেলুরিক রেখা। এই হচ্ছে ছিল। এরপর একদম বেসিক জিনিস, তুই রিডিং মারলে সব বুঝে যাবি, রিডিং মারলেই পড়তে পারবি। এইখান থেকে একটা জিনিস পড়তে হবে যে উদীয়মান এবং অস্তগামী সূর্যের রক্তিমা। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি, অনেকক্ষণ ধরে দেখি না? আলোর বিক্ষেপণই এর কারণ। দ্বিপ্রহরে সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন সূর্য থেকে আগত রশ্মিকে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যতটা পথ অতিক্রম করতে হয় তা অপেক্ষা অনেক বেশি পথ অতিক্রম করতে হয় যখন সূর্য দিগন্ত রেখার কাছে থাকে, অবভিয়াসলি। তো ফলে কি হবে? যত দূরে যাবে কি হবে? বিক্ষেপণ যার কম সে তত দূর পর্যন্ত যেতে পারবে, ফলে আমরা লাল দেখি ওই জন্য সূর্যকে। সেইটা তোকে এখানে বলেছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে দিগন্ত রেখার কাছে থাকে। এখন লাল বর্ণের আলোর তুলনায় অন্যান্য বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম বলে তারা বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষিপ্ত হয় এবং এই আলো বেশি পরিমাণে আমাদের চোখে এসে পৌঁছায়। তার আগে তোকে বিক্ষেপণটা বলা হয়নি, চলে এসো। আলোর বিক্ষেপণ কি?
আলোর বিক্ষেপণ কি? বিক্ষেপণ স্ক্যাটারিং কি জিনিস স্যার? বলছে বায়ুমণ্ডলে বেশ ছোট ছোট কণা থাকে, এরকম ছোট ছোট কণা থাকে বায়ুমণ্ডলে উপস্থিত ছোট ছোট কণা, এই কণাগুলোর বিশেষত্ব কি? না স্যার, এই কণাগুলোর দৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান বা ছোট। কোন কণাগুলো? যাদের দৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কম বা প্রায় প্রায় আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান, সেই সমস্ত কণা কি করে? সূর্য থেকে আগত রশ্মিকে আগে নিজে অ্যাবজর্ব করে সবকটা রশ্মিকে, সাদা আলোটাকে অ্যাবজর্ব করলো, তারপর সে এমিট করে ছড়িয়ে দেয় চারিদিকে। এবার যে আর যেমন তরঙ্গ দৈর্ঘ্য সেই অনুযায়ী সে কি হয়? বিক্ষিপ্ত হয়। তার জন্য আছে র্যালের বিক্ষেপণ সূত্র। তাহলে বিক্ষেপণের জন্য দায়ী কে স্যার? বিক্ষেপণের জন্য দায়ী হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিত সেই সমস্ত কণা যাদের দৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম বা তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় প্রায় সমান, সেই সমস্ত কণা বিক্ষেপণের জন্য দায়ী। বিজ্ঞানী র্যালে বলেছিলেন I is proportional to 1/λ⁴। I হচ্ছে বিক্ষিপ্ত আলোর প্রাবল্য। তুই এরকম ভাব, এই আইটা হচ্ছে বিক্ষেপণ ক্ষমতা, এরকম ভাবেই ভাব আপাতত। বিক্ষেপণ ক্ষমতা তুই এরকম ভাবে ভাব, অ্যাকচুয়ালি কিন্তু আই বিক্ষেপণ ক্ষমতা নয়, বিক্ষিপ্ত আলোর প্রাবল্য। তার মানে দেখ, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। যার বিক্ষেপণ কম হবে, সে বিক্ষেপণ মানে কি? ছড়িয়ে পড়া। বিক্ষেপণ যার যত তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তত কম, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ তত বেশি। বিক্ষেপণ মানে ছড়িয়ে পড়বে। তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনির। তাহলে বেগুনি বেশি বেশি ছড়িয়ে পড়বে। বেগুনিটা আমাদের চোখের সংবেদনশীল নয়। ইন্ডিগো মানে আসমানি নীলটাও কি আমাদের চোখের অতটা সংবেদনশীল নয়। সেই জন্য আকাশকে কি দেখায়? আকাশকে ওই জন্য নীল দেখায়। কেন? নীলের কি? নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, ওই জন্য বিক্ষেপণ বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম। এবার যার বিক্ষেপণ বেশি হবে সে বেশি দূর পর্যন্ত যেতে পারবে না, চারিদিকে ছড়িয়ে পড়বে চারিদিকে। কিন্তু লালের কি? বিক্ষেপণ কম, তাহলে কি অনেক দূর পর্যন্ত যেতে পারবে। ওই জন্য বিপদ সংকেত হিসাবে আমরা লাল কালার ইউজ করি। আর সেই জন্যই সূর্যোদয় আর সূর্যাস্তের সময় অনেকটা দূর হয়ে যায়, সেই দূর থেকে কোন আলোটা বেশি বিক্ষিপ্ত হবে? বিক্ষিপ্ত তো বেশি হবে ব্লু, কিন্তু বিক্ষেপণ কম কার ঘটবে? লালের। তাহলে লাল কি অনেক দূর পর্যন্ত আসতে পারবে, ওই জন্য সূর্য উদয় আর সূর্য অস্তের সময় সূর্যকে লাল দেখায়। বুঝতে পেরেছিস? এই টেনে পড়েছিস, ক্লাস 10-এ। নেক্সট হচ্ছে এইখান থেকে রামন ক্রিয়া বলে একটা কথা আছে। রামন ক্রিয়া কি? স্যার, রামন ক্রিয়ার বৈশিষ্ট্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামন ক্রিয়ার ফলে 1 নম্বর কয়েকটা এখানে বৈশিষ্ট্য আছে, তোকে সেগুলো পড়তে হবে। রামন ক্রিয়ার ফলে উৎপন্ন বর্ণালীতে উৎপাদক অর্থাৎ মূল বর্ণালী রেখা ছাড়াও ক্ষুদ্রতর এবং দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের কতকগুলি ক্ষীণ বর্ণালী রেখা দেখা যায়। অনেক ধরনের রেখা দেখা যায়। একটা কি? মূল বর্ণালী রেখাটা ছাড়াও ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের কিছু রেখা পাওয়া যায়, আবার দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যেরও কিছু রেখা পাওয়া যায়। ক্ষীণ মানে একদম সরু সরু রেখা পাওয়া যায়। দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের রেখাগুলিকে বলা হয় স্টোকস রেখা। এই যেমন এইগুলোকে দীর্ঘ, এদিকে রামনচ্যুতি তরঙ্গ দৈর্ঘ্য নেওয়া হয়েছে, আর এদিকে তীব্রতা, এইটাকে বলবো স্টোকস রেখা, এইটাকে বলবো স্টোকস রেখা।
ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের রেখাগুলিকে বলা হয় বিপরীত স্টোকস রেখা। কি বলা হবে? বিপরীত স্টোকস রেখা। রামন বর্ণালীর মূল বর্ণালী রেখা অংশে আপতিত বিকিরণ ও বিক্ষিপ্ত বিকিরণের কম্পাঙ্ক সমান। কম্পাঙ্কের কোনো পরিবর্তন ছাড়াই রামন বর্ণালীতে আলোর এই বিক্ষেপণকে র্যালে বিক্ষেপণ এবং এই বর্ণালী রেখাকে র্যালে রেখা বলা হয়। অটোমেটিক এই র্যালে বিক্ষেপণ হচ্ছে, তাই অটোমেটিক এই রেখাটা পাওয়া গেছে। এইটা আমাদের রামন স্যার বলেছিলেন। বলা হয় বিপরীত স্টোকস রেখা, র্যালে রেখা এবং স্টোকস রেখা এগুলি একই সঙ্গে রামন রেখা নামে পরিচিত। এই তিনটে রেখাকে একসঙ্গে কি বলা হয়? রামন রেখা। নেক্সট, এটা 1 নম্বর গেল। এরপর কি বলছেন তিনি? বৈশিষ্ট্য কি? রামন কি আর বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে স্টোকস ও বিপরীত স্টোকস রেখাগুলি মূল রেখার দুপাশে সমান কম্পাঙ্কে ব্যবধানে অবস্থান করে। দুজনেরই কম্পাঙ্কের ব্যবধান সেম হবে। এই রেখাগুলি কম্পাঙ্কের মূল রেখার কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই রেখাগুলো কি? মূল যে রেখা, মূল বর্ণালী রেখার যে কম্পাঙ্ক তার উপর নির্ভর করবে। 3 নম্বর কি বলছে? মূল রেখা থেকে স্টোকস এবং বিপরীত স্টোকস রেখাগুলির কম্পাঙ্ক ব্যবধান মূল রেখার কম্পাঙ্কের উপর নির্ভর করে না। ব্যবধানটা কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করবে না। এদের যে ব্যবধান মূল রেখা থেকে যে স্টোকস আর বিপরীত স্টোকসের রেখাগুলোর কম্পাঙ্কের ব্যবধান, সেটা মূল রেখার কম্পাঙ্কের সঙ্গে নির্ভর করবে না। পরীক্ষার এই যে মূল রেখার ব্যবধান নির্ভর করে পরীক্ষাধীন পদার্থের প্রকৃতির উপর। যে পরীক্ষাধীন পদার্থটা নিবি তার উপর নির্ভর করবে। কম্পাঙ্ক ব্যবধানকে রামন চ্যুতি বলে। এই যে কম্পাঙ্কের ব্যবধান, ওইটাকেই আমরা কি বলি? রামন চ্যুতি। মূল রেখার কম্পাঙ্ক নিউ নট হলে স্টোকস এবং বিপরীত স্টোকস রেখা দুটির কম্পাঙ্ক হয় যথাক্রমে নিউ নট মাইনাস ডেল্টা নিউ, আর বিপরীত স্টোকসের ক্ষেত্রে নিউ নট প্লাস ডেল্টা নিউ। রামন রেখাগুলির তীব্রতা মূল রেখার তুলনায় সাধারণত কম হয়। স্টোকস রেখাগুলির তীব্রতা বিপরীত স্টোক রেখাগুলির তুলনায় বেশি হয়। আর রামন রেখাগুলি সাধারণত সমবর্তিত হয়। সমবর্তিত মানে পোলারাইজড, নট আনপোলারাইজড, টোটালি পোলারাইজড রেখা হয়, মানে আলোটা পুরো পোলারাইজড লাইট হয়। নেক্সট, এর সাহায্যে মানে কোয়ান্টামের সাহায্যে, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে রামন ক্রিয়ার ব্যাখ্যা। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, যেহেতু তোরা এটা পড়িসনি এখনো, একটু প্রবলেম হবে, যাই হোক তোকে এখন মনে রাখতে হবে। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী যে কোনো বিকিরণ এইচ নিউ শক্তি সম্পন্ন ফোটন কণার স্রোত হিসাবে ধরে নেওয়া হয়। যে কোনো লাইট সোর্সকেই আমরা ধরে নিই কি? ফোটন কণার স্রোত। লাইট কনজিস্ট অফ ফোটনস হ্যাভিং নো মাস, রেস্ট মাস এর নেই ফোটনসের। তার এনার্জি কত হয় না? এইচ ইন্টু নিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, আপতিত আলোর কম্পাঙ্ক। যখন এরূপ একটি আলোক ফোটন কণ কঠিন তরল বা গ্যাসীয় অণুর উপর আপতিত হয়, তখন ফোটন ও অণুর মধ্যে 3 ধরনের সংঘাত ঘটতে পারে। একদম ঠিক। একটা হতে পারে কমপ্লিটলি পারফেক্টলি ইলাস্টিক কলিশন, একটা হতে পারে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, আবার হতে পারে পার্টলি ইলাস্টিক অ্যান্ড পার্টলি ইনইলাস্টিক কলিশন। 3 ধরনের সংঘাত হতে পারে। ফোটনটির শক্তির বা কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি ছাড়াই সেটি নিজের পথ থেকে বিক্ষিপ্ত হতে পারে, ফলে আপতিত আলোর সমান কম্পাঙ্কের রূপান্তরহীন বর্ণালী রেখার সৃষ্টি হবে। ফোটনটি ভৌম স্তরে অবস্থিত অণুকে নিজ শক্তির কিছু অংশ প্রদান করে, যার ফলে অণুটি উচ্চতর শক্তির স্তরে সংক্রমিত হয় এবং ফোটনের শক্তি হ্রাস পায়। মানে ওরা একটা শক্তি নিয়ে আসে, ইলেকট্রন, মানে বেসিক্যালি আলোক তড়িৎ ক্রিয়া যখন পড়বি তখন বুঝতে পারবি প্রত্যেকটা ইলেকট্রনের একটা করে কার্য অপেক্ষক থাকে, ওয়ার্ক ফাংশন থাকে। মিনিমাম একটা রিকোয়ার্ড এনার্জি, একটা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড লাগে, মানে লাগে ওদের। সেই শক্তি না পেলে সেই ইলেকট্রনটা ধাতু থেকে বেরোবে না। সেটা কে দেবে? ফোটন নিয়ে আসবে, ফোটন দেবে। ফোটনের কাছে যদি সেই এনার্জি থাকে তাহলে দেবে, না হলে ইলেকট্রনটাকে নির্গত করতে পারবে না। এই রকম অণুটি যদি আগে থেকেই উচ্চতর শক্তি স্তরে থাকে, তাহলে ফোটনটি অণু থেকে কিছুটা শক্তি লাভ করে অণুটি শক্তি হারিয়ে ভৌম স্তরে
সংক্রমিত হয়। এখান থেকে দেখিয়েছে শক্তি, এদিকে র্যালে বিক্ষেপণ, স্টোকস বিক্ষেপণ, বিপরীত স্টোকস বিক্ষেপণের জন্য কিরকম কি এনার্জি লাগে। স্যার এমনি শক্তি কত হয় র্যালে বিক্ষেপণের জন্য? এইচ নিউ নট, নিউ এর জায়গায় নিউ নট। আর যেগুলো স্টোকস বিক্ষেপণ সেখানে কি হবে? এইচ নিউ ড্যাশ, নিউ ড্যাশ কত ছিল? নিউ নট মাইনাস ডেল্টা নিউ। আর বিপরীত স্টোকসের জন্য নিউ ডবল ড্যাশ কত ছিল? নিউ নট প্লাস ডেল্টা নিউ, সেটা দেখিয়েছে। প্রথম ক্ষেত্রে ফোটন ও অণুর মধ্যে স্থিতিস্থাপক সংঘাত ঘটে, তাই বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক তার প্রাথমিক কম্পাঙ্কের সমান, সুতরাং এটি রামন বর্ণালীতে র্যালে রেখার অস্তিত্ব ব্যাখ্যা করে। দ্বিতীয় ও তৃতীয় ক্ষেত্রে ফোটন অণুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘাত ঘটায়, যার ফলে দুটি অবস্থার সৃষ্টি হয়। ফোটনের কম্পাঙ্ক কমে যেতে পারে, স্টোকস রেখার সৃষ্টি করে তখন, আর বৃদ্ধি পেতে পারে তখন হচ্ছে বিপরীত স্টোকস রেখার সৃষ্টি করে। শুধু এখান পর্যন্ত লিখলেই হবে। মানে তিনটে সংঘাতকে দ্বারা তোকে বোঝাতে হবে। এই ছিল হচ্ছে তোর টোটাল আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। তো বেশ কিছু পার্টি আমাদের নেই, তবু আমি করিয়ে দিয়েছি। কেন? কোথা থেকে কোশ্চেন দেবে আমি তো বলতে পারছি না, সেই জন্য। কারণ তোরাই ফার্স্ট পরীক্ষা দিবি, না হলে হয়তো একটা আউট অফ সিলেবাস কোশ্চেন হয়ে গেলে তখন তোরা বলবি যে স্যার পড়ায়নি, সেই জন্য বলে দিলাম। তো এই ছিল হচ্ছে আলোর বিচ্ছুরণ আর বিক্ষেপণ সবকিছু বলে। তবে লাস্টের দিকের পোর্শনটা তুই করতে পারিস, কেন? তোর এটা পরমাণুতে কাজে লেগে যাবে। যারা পরমাণু পড়বি যখন, তখন তো দেখতেই পাবি, তখন সেখানে এটা নাও করাতে পারি, কারণ যেহেতু বলে দিলাম তখন দরকার হলে আবার বলে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো ভালো করে পড়াশোনা করো। যারা আগের ভিডিওস দেখোনি তারা দেখো। এর পরের পার্ট আসবে, পার্ট নয় এটা আলাদা, যেমন ওয়ান শট এসছে সেরকম সেম ওয়ান শট আসবে আলোকীয় যন্ত্রাদি। তাতে আমরা অনেক কিছু জিনিস পড়বো। তারপরে আবার ওয়েব অপটিক্সটা পরপর পার্ট করে যাবে। তো ভালোভাবে পড়াশোনা করো। টাটা।